তারপরে আমি স যদিও যদিও আমরা আমরা ক্লাসে ক্লাসে যোগ যোগ দেওয়ার জন্য দেওয়ার জন্য আমরা আমরা গত গত ক্লাসে ক্লাসে দেখেছিলাম যে কিভাবে দেখেছিলাম যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ লাইট ফ্যান বসানোর পরে আমরা কন্ডিউটিংটা করতে পারি। আজকে আমি এখান থেকে কন্টিনিউ করব। যদিও আমরা বেশ কিছু হোমওয়ার্ক পেয়েছি, এখনো আমি মেবি ৪ জন ৫ জনের কাছ থেকে হোম কাজটা নিতে পারি নাই। তো মোটামুটি আমরা কিছু দেখেছি যে আল্টিমেটলি অনেকে ভালো করছেন, অনেকের আবার কিছু ল্যাগিং গুলো আছে। তো এই সবকিছু বিচার বিবেচনা করে আমি চেষ্টা করব যে এক্সাক্টলি আপনাদের আরেকটু বেশি গাইডলাইন দেওয়ার, যাতে করে নতুন যে প্রজেক্ট গুলো আমরা করব সেখানে যাতে আপনাদের কনডিউট করার সময় ডিফারেন্ট প্রবলেম গুলো ফেস করতে না হয়। আমি বেশিরভাগ যে প্রবলেম গুলো পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে একটা সুইচ বোর্ড দিয়েছি, হ্যাঁ? সো আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে যে সুইচ বোর্ডের কনডিউটিং টা আমরা এইখানে এসে রেখে দিয়েছি। লাইক মনে করেন এখানে একটা, তারপরে আমি এইখান থেকে করলাম, তারপরে ধরেন আমি হয়তো এভাবে করলাম। মানে আমার যে কনটিনিউটি যে প্যাটার্নটা কিন্তু সুন্দর না। এখন আপনি যদি এটা প্রিন্ট করেন কখনো, দেখবেন যে এই জায়গাতে বেশি কালার লাগতাছে, যে ড্রইংটা কিন্তু রিড করা অনেক মুশকিল হয়ে পড়ে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমরা যখন ফিক্সার গুলা বসাতে গিয়েছি, ফিক্সার গুলা কিন্তু বেসিক্যালি আমাদের ওয়ালে বসবে বা সিলিং এ যদি বসে, সিলিং গুলাও কিন্তু একদম প্রপার ডিসট্যান্স এ বসবে। তো অনেকের ক্ষেত্রে দেখা গেল যে ফিক্সারটা এই জায়গায় বসে পড়ছে। আবার ধরেন যে আপনি ফিক্সারটা হয়তো এরকম জায়গার মধ্যে বসে পড়ছে। তো আল্টিমেটলি এই জিনিসগুলো আমাদেরকে এভয়েড করা শিখতে হবে। এরপর আমরা আরেকটা প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বুঝতে পারতাছি না যে কোন সুইচ বোর্ড থেকে আমি কোন ফিক্সার গুলাকে কানেকশনটা দিব। যেমন ধরেন আমি এখানে একটা সুইচ বোর্ড ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার টয়লেটের সুইচ বোর্ড। এখন এই টয়লেটের সুইচ বোর্ডটা শুধুমাত্র আমার টয়লেট রিলেটেড যে ইলেকট্রিক্যাল ফিটিংস গুলো আছে তার জন্য ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি যদি মনে করি যে আমার বেসিনের উপরে কোনো লাইট আছে, সো আমি সুইচ বোর্ড থেকে এক্সাক্টলি আমি এই লাইটটাতে কানেকশন দিব, আর কোথাও কিন্তু দিতে পারবো না। সো যদিও আমার মনে হবে যে এই লাইটটাতে আমি এখান থেকে দিয়ে দিব, কিন্তু আল্টিমেটলি এটা করা যাইতো না। সো বাথরুম বা ওয়াশরুম রিলেটেড যে সুইচ বোর্ড গুলো আছে, সেটা এক্সাক্টলি ওই ডেডিকেটেড ওই প্লেসের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। এর বাইরে আরেকটা প্রবলেম আমি দেখছি বেশ কিছু জায়গাতে, সেটা হচ্ছে ধরেন আমি যখন ওয়্যারিং গুলা করি আমাদেরকে নির্দিষ্ট লেয়ার ব্যবহার করতে হয়। সো লেয়ারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি আপনার পয়েন্ট ওয়্যারিং হয়, সো পয়েন্ট ওয়্যারিং এর জন্য অবশ্যই আপনাকে আহ এই কনডিউট লেয়ারটা ব্যবহার করতে হবে। কারণ এই জায়গাতে আমরা যে ওই যে হাউ টু সে যে প্রিন্টের সময় যাতে আপনার খুব বেশি মোটা না আসে, আবার চিকন না আসে, তার জন্য কিন্তু আমরা কনডিউটটাকে ওইভাবে সেট করে রেখেছি। আর যখনই মনে করেন আপনি সার্কিটিং করবেন, সার্কিটিং মানে কি, ডিবি বোর্ড থেকে যখন সুইচ বোর্ডে বা আমার সকেটে যাবে, সেটাকে আমরা বলি সার্কিটিং। তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে সার্কিট লেখা আছে, এটা চয়েস করবেন। এটা চয়েস করার পরে কালার আপনার মতো করে আপনি চয়েস করেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি কালার, যে কোনো কালার আপনি চয়েস করবেন এক্সেপ্ট ইয়েলো। আর এইখান থেকে আপনি চয়েস করে রাখবেন আইদার বাইলেয়ার, অথবা আপনি মনে করেন যে আরেকটু বেশি মোটা করবেন, সেক্ষেত্রে আপনি 0.20 সিলেক্ট করে রাখবেন। তো দুইটা ডিফারেন্ট কালার কিন্তু আমাদেরকে রাখতে হবে, যাতে করে আমার ড্রয়িংটা মানে দেখতে সুন্দর লাগে, বা যখন পিন করবো পিন করা যেন ভালো হয়। ওকে। আর 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 কিছু জিনিস যদি এটা কাজ করতে করতে হয়তো হাতের মানে চলে আসবে, সেটা হচ্ছে ধরেন আমি যখন পিকচার গুলো বসাচ্ছি, আমাকে টেক্সটের ব্যাপারে একটু মানে আগে থেকে বুঝতে হয়। ধরেন আপনি যদি টেক্সট গুলোকে এমনি করে বসায় রাখেন, সেটা কিন্তু পিকচারের উপর যদি পড়ে আমার দেখতে কিন্তু ভালো লাগবে না। প্রিন্ট করেন, প্রিন্ট করলে অনেক কালো লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিড করাটা মুশকিল হয়ে পড়ে। কারণ আমরা যখন প্রিন্ট করবো কিন্তু এন্টায়ার ড্রয়িংটা প্রিন্ট করতে যাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা জায়গাতে ভিজিবিলিটি ভালো রাখতে হয়। সো আপনি সুইচ বোর্ড বা যে কোনো ফিচারকে যখন নাম্বারিং করবেন, নাম্বারিং গুলো যতটা পারেন এরকম করে আইসোলেটেড অবস্থায় রাখেন, মানে কোনোটার উপর কোনোটা যেন না পড়ে। ওকে। সো চলেন আমরা এই গত ক্লাসে যা দেখছি সেটারই এই পার্টটা আমরা করি। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাতে ওই নেক্সট ডে যে ড্রয়িং গুলো আমরা করবো সেই জায়গায় প্রবলেম না হয়। তো তার আগে আমি আরেকটা জিনিস বলি, আমি গত ক্লাসে বলেছি একজন এখানে ইউজার নামে জয়েন করেছেন, ভাই আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ? আপনি নেক্সট ক্লাসে নতুন নামে ঠিক করে নিন। ওকে। সো আলটিমেটলি ধরেন আমার এই জায়গাতে আমরা এখন ডিল করতে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার ফর্মাল লিভিং রুম, এইটা হচ্ছে আমার বেডরুম। সো আলটিমেটলি আমরা কিন্তু জানি যে এই জায়গাতে আমাদের কি কি বসবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ড্রয়িংটা যেন সুন্দর হয়। এখন ধরেন আপনার নিজের বাসা, এটা এটা তো আমরা ডেভেলপারে বিল্ডিং করছি। এখন যদি আপনার নিজের বাসা হয়, তো নিজের বাসা হলে আপনি হয়তো চিন্তা করেছেন যে আমার যে ফর্মাল লিভিং রুমটা আছে,
কলমান লিভিং রুমে আমি হচ্ছে সিলিং লাইটটা ব্যবহার করতে যাচ্ছি। সো আমার এই ডেভেলপারের বিল্ডিং এ যেভাবে লাইট গুলো আছে, এইটাতে আমি ঠিক কমফোর্ট ফিল করতেছি না, বা আমার হয়তো এটা ডুপ্লেক্স হইতে পারতো। মানে সো আমি এখন সিলিং লাইটটা ব্যবহার করতে যাচ্ছি। এখন সিলিং লাইটের ক্ষেত্রে কন্ডিশনটা কি কি থাকে, যেটা আমরা গত ক্লাসে একটু আইডিয়া পারছি, আজকে আমরা ডিটেলসে বলি। যেমন ধরেন যদি আপনার কোনো লিভিং রুম বা কোনো একটা ডাইনিং রুম বা কোনো ফর্মাল লিভিং রুম লম্বাতে অনেক বড় হয়, যেমন ধরেন আমাদের এটা কিন্তু অনেকটা রেক্টেঙ্গুলার শেপে আছে। আমি যদি এখানে একটু মাপি, আমার ধরেন এইটা এই কোণা থেকে আছে প্রায় মোটামুটি 20 ফিট, মানে বেশ বড় একটা রুম। আর এখান থেকে যদি একটু দেখি, সো এটাও আছে প্রায় 12 ফিটের মতো। সো ডেফিনেটলি এই জায়গাতে যদি কেউ ইন্টেরিয়র করতে চায়, সে কিন্তু বেশ ভালোভাবে এখানে ইন্টেরিয়র জিনিসগুলা করতে পারবে। এখন যদি আপনি মনে করেন যে ইন্টেরিয়র আমার করার দরকার নেই, আমি সিলিং লাইট ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনি কি টাইপের লাইট ব্যবহার করবেন? তো এইটা কিন্তু আপনার ডুপ্লেক্স এর জন্য যেমন সত্যি, আপনার হোটেলের জন্য কিন্তু একই রকম ভাবে সত্যি। যেটা করা হয় যে ধরেন আপনার এই সমস্ত লিভিং রুমে মোটামুটি আপনার 9 ওয়াট থেকে শুরু করে 12 ওয়াটের মধ্যে লাইটগুলা বেশি ব্যবহার করা হয়। ৬ ওয়াট করা হয় কিন্তু সেটা একদম এক্সেপশনাল কেস। যেমন ধরেন কোনো হয়তো আর্ট গ্যালারিতে কোনো একটা স্পেসিফিক কোনো পোর্ট্রেট কে ফোকাস করার জন্য ৬ ওয়াট বা ৯ ওয়াটের লাইটগুলা ব্যবহার করে থাকি। কিন্তু যদি বাসাবাড়ি রিলেটেড হয়, সেক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে ব্যবহার করা হয় আইদার আপনার ৯ ওয়াট অথবা 12 ওয়াটের লাইট। তো এই লাইটগুলো ২ রকম হয়। একটা হচ্ছে ফিক্সড টাইপের লাইট, আর একটা হচ্ছে আপনার মুভেবল লাইট। সো মুভেবল লাইটটা কোন জায়গায় ব্যবহার করা হয়? বিশেষ করে এটা আপনার হোটেল রুমে হয় অনেক সময়। ধরেন এই জায়গাতে আপনার কোনো পোর্ট্রেট আছে এইখানে। সো আপনি চাচ্ছেন যে এই লাইটটা আমার স্পেসিফিক এই পোর্ট্রেটকেই ফোকাস করবে। হ্যাঁ? এই পোর্ট্রেটকে ফোকাস করবে। এই যে এভাবে করে পোর্ট্রেটটাকে ফোকাস করবে। যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি ওই মুভেবল লাইট ব্যবহার করবেন। কারণটা হচ্ছে এটা ধরেন এখানে ফোকাস করলো। যদি মনে করেন কোন কারণে পোর্ট্রেট এদিকে সরায় দেন, জাস্ট সিম্পলি লাইটের পজিশন চেঞ্জ না করেও কিন্তু আপনি এর রে টাকে চেঞ্জ করতে পারবেন। সো এইজন্য অনেক সময় আমরা যখন পোর্ট্রেট টাইপের জিনিসপত্র ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা মুভেবল টাইপের লাইটটা ব্যবহার করতে পারি। আর যেটা নরমালি সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করা হয়, সেখানে মুভেবল টাইপের লাইটের দাম বেশি বলে নরমালি ফিক্সড টাইপের লাইট আমরা ব্যবহার করে থাকি। এখন ফিক্সড টাইপের যে লাইটটা ব্যবহার করব, এখানে আরেকটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে লাইটের বিম অ্যাঙ্গেল কেমন। এখন বিম অ্যাঙ্গেল যদি পড়াই নাই, আমি জাস্ট হালকা টাচ দিয়ে যাচ্ছি। ধরেন এই যে আমি লাইটটা এখানে ব্যবহার করেছি, হ্যাঁ? সো এই লাইটটা যদি এরকম কোনো জায়গা হইতো, ধরেন এতটুকু মিলে আপনার করিডোর, এই যে এতটুকু হচ্ছে আপনার করিডোর। এই যে আমার এটা হচ্ছে কি কালার বলে? সবুজ কালার। আর এই যে এই অংশটা ধরেন আমার করিডোর। আমি যদি এখানে কোনো লাইট ইউজ করি, এখানে আমরা লাইট ইউজ করি। সো এই লাইট থেকে আমি যে আলোটা পাবো, আমি চাইবো যে করিডোরের মধ্যেই যেন আটকানো অবস্থায় থাকে। দেখেন এরকম অবস্থা করিডোরের বাইরে যেন না যায়। তাই না? সো এইজন্য আমাকে যে লাইটগুলা চয়েস করতে হয়, এই লাইটগুলাকে বলা হয় ন্যারো বিমের লাইট। সো ন্যারো বিমের লাইটটা কেমন হবে? ধরেন যদি আমার লাইটটা এরকম হয়, এরকম লাইটটা হয়। সো আমি চাইবো যে এই লাইট থেকে যে আলোটা যাবে, সেটা যেন খুব বেশি দূরত্বে যেন না যায়। ধরেন আমার হয়তো এই জায়গার মধ্যে হয়তো লাইটটা আমার থেকে গেল। এরকম। তো এরকম করে আমাদের যেগুলা মনে করেন ডাউন লাইট হয় কিংবা হচ্ছে এই স্পট লাইট হয়, এগুলো সবই ন্যারো বিমের। মোটামুটি আপনার বিম অ্যাঙ্গেল আপনার ৩০ ডিগ্রির মতো হলেই হবে। মানে এইদিকে আপনার ১৫ ডিগ্রি, এদিকে ১৫ ডিগ্রি, ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হবে। আর যেগুলো মনে করেন অফিসের লাইটিং কিংবা কোনো স্কুলের লাইটিং বা হসপিটাল রিলেটেড লাইটিং, সেখানে আমরা মিড লেভেলের যে বিম গুলা থাকে, যেমন আপনার ৬০ ডিগ্রির আশেপাশে, সেই লাইট গুলো আমরা ব্যবহার করে থাকি। আর যেগুলো মনে করেন আপনার গেট লাইটিং, ফ্লাড লাইটিং, হাইওয়ে টাইপের লাইটিং, সেই জায়গাতে কিন্তু আমাদের মানে এন্টায়ার স্পেস জুড়ে আলোর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইড বিম লাইট ব্যবহার করে থাকি। তো ওয়াইড বিমের গুলা মোটামুটি আপনার ৯০ ডিগ্রি থেকে শুরু করে ১২০ ডিগ্রির মতো হইতে পারে। যেন আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি কোনো ফ্লাড লাইট ইউজ করতেছেন, ৩০ ওয়াটের ফ্লাড লাইটে কিন্তু অনেক আলো চারপাশ জুড়ে থাকে। বিকজ এখানে আপনার বিমটা অনেক ওয়াইড থাকে। তো যখন আমাদেরকে লাইট পারচেজ করতে হয়, তো লাইট পারচেজ এর সময় কিন্তু শুধুমাত্র ৯ ওয়াট, ১২ ওয়াট এটা বললে হয় না। এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে যে এই লাইটের বিম অ্যাঙ্গেলটা কত হবে। তার উপর ভিত্তি করে কিন্তু এই লাইট গুলো আপনার এই প্লেসমেন্টে বসবে, রাইট? ওকে। তো নরমালি বাসাবাড়িতে আমরা মোটামুটি বিম অ্যাঙ্গেল ৩০ এর আশেপাশে হলেই আমাদের চলবে। আর এই যদি আপনার মানে সিলিং এ ইউজ করেন, সেক্ষেত্রে ৯ থেকে ১২ ওয়াটের লাইট হলে আমাদের পোষায় যাবে। তো সিলিং লাইটের জন্য ধরেন আমি আপাতত আপনার দেখানোর জন্য এই ফিচারটা কপি করি, হ্যাঁ? তো সিলিং লাইটের জন্য আমাদের আলাদা ফিচার আছে, আমি অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি, ওইটা ব্যবহার করবেন। তো এইটা আপনি কতটুকু দূরে রাখবেন? এখন এই কতটুকু দূরে রাখবেন, এইটা আসলে ওইভাবে বলাটা মুশকিল। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে বলতে কি বোঝাচ্ছি? আপনারা হয়তো অনেকে কোব লাইটিং দেখছেন। কোব লাইটিং মানে ওই যে আমরা বিভিন্ন টাইপের সেমিনারে বা কোনো কনফারেন্স রুমে দেখবেন যে সিলিং এর উপর থেকে মনে হচ্ছে লাইট আসতেছে। আপনি লাইটের রে দেখতে পারতেছেন, কিন্তু লাইট কই আছে দেখতে পারতেছেন না। মানে যে এইরকম একটা কোবের মতো জায়গা তৈরি করে। সো এই সমস্ত জায়গার মধ্যে লাইট গুলা থাকে, আপনি এখান থেকে রে টা দেখতে পারেন। তো যদি আমরা দেখি, এই যে ওয়াল গুলা থাকে, এই ওয়াল গুলা থেকে এই কোব মোটামুটি ১.৫ ফিট বা ২ ফিট দূরত্ব পর্যন্ত ভালোভাবে সাপোর্ট রাখতে পারে। আর তার বেশি কিন্তু সাপোর্টটা হয় না, কারণ ভেঙে পড়ার পসিবিলিটি থাকে। এইজন্য যেটা করা হয়,
যদি আপনি কোনো সিলিং এ লাইট ইউজ করতে চান, মোটামুটি ১.৫ ফিটের বেশি না যাওয়াটা ভালো। কারণ হচ্ছে পরবর্তী যদি কোনো ক্লায়েন্ট মনে করেন তার মতো করে কোব লাইটিং করতে চাই, শুধুমাত্র আপনার লাইট থেকে তারগুলা বের করে তার মতো করে এখানে কোবটা করে নিতে পারবেন। আর দেখা গেল যে আপনি মনে করেন ৩ ফিট ধরে লাইটটা বসায় দিয়েছেন। তারপর সে কি করলো? এইখানে যখন কোব লাইটিং করবে, এই যে মনে করেন লাইট গুলা এই জায়গায় বসতেছে, এই তারটা এই পর্যন্ত আছে। এখান থেকে ২ ফিট তার নিতে হলে আবার আপনাকে তাকে ছাদ কাটতে হবে। সো ব্যাপারটা কিন্তু জটিল হয়ে পড়ে। তো এইজন্য যেটা আমরা করে থাকি যে, যেকোনো ডেভেলপারের বিল্ডিং এ যদি আপনার এরকম কোনো বড় রুম থাকে বা কোনো হোটেল রুমও যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোব লাইটিং এর ওই মানে ফিউচার ওই জিনিসটাকে মাথার মধ্যে নিয়ে এই ওয়াল থেকে মোটামুটি ১.৫ থেকে ২ ফিটের ডিসট্যান্সটা রেখে আমরা আমাদের এই ডাউনলাইটটা ব্যবহার করে থাকি। তো এইটা আপনি কিভাবে নিতে পারেন? এখান থেকে অফসেট নিতে পারেন। দেখেন আমি অফসেটের সবচেয়ে সহজ উপায়টা দেখাই দিতেছি। একটা লাইন কমান্ড আনবেন। তো লাইন কমান্ড টেনে আমি ওয়াল থেকে মনে করেন ২ ফিটের ডিসট্যান্স একটু মেপে নিই। অফসেট অনেকভাবে নেওয়া যায় বাট এটা সবচেয়ে ইজি। ২ ফিট মানে ২৪ ইঞ্চি। দেখেন আমার এই জায়গাতে আসলো এই যে। হ্যাঁ? সো সবসময় মনে রাখবেন যে মাপগুলা একটা রাউন্ড ফিগারে নেবেন। অনেকে দেখবেন মাপ নিয়েছে হচ্ছে ১ ফিট ১১ ইঞ্চি। এইটা কিন্তু প্র্যাকটিক্যালি কেউ করতে পারবে না। ১ ফিট ১১ র জায়গায় একবারে ২ ফিট নেওয়া ভালো। বুঝছেন? অথবা মনে করেন ২ ফিট ১ ইঞ্চির জায়গায় একবারে ২ ফিট নেওয়া ভালো। মানে রাউন্ড ফিগার গুলো থাকলে হয় কি ওদের পক্ষে জিনিসগুলা করতে সুবিধা হয়। সো আমি এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে গেলাম। এই যে। সো আমার দেখেন এই পুরোটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে। সো আমি এই পর্যন্ত লাইনটা টানি। এরপর মিরর নিলেই কিন্তু অটোমেটিক আমার এই পাশে এটা মিলে যাবে। দেখবেন কিভাবে? এই যে এমআই তে ক্লিক করেন, এন্টার এ চাপ দেন, এটাকে ধরেন। এই যে ধরেন আমি এটাকে ধরলাম। তারপরে সিম্পলি আমি এখানে এই যে মিরর জাস্ট আমি আমার যখন মিডল পয়েন্টটা পাবো এটাকে ধরে টানলাম মিরর হয়ে গেল দেখেন যে। এই পাশে চলে আসছে। ক্লিয়ার এটা? এখন আমি মাঝখানে ফ্যান যদি ব্যবহার করতে চাই কিভাবে ব্যবহার করতে পারি? আমি এটাকে টেনে এখানে নিয়ে আসি এই যে দেখেন। সো আগে ফ্যান গুলো বসায় নিই। সো দেখেন ডিআইভি এন্টার এ চাপ দেন। এটাতে ক্লিক করেন। সিম্পলি এখানে ক্লিক করেন। এখানে ৪ ভাগে ভাগ করেন। ৪ ভাগে ভাগ করার সিস্টেমটা আমি গত ক্লাসে বলছি, রাইট? সো এখানে আমি ক্লিক করে দিই। এই যে। সো আমার পিকচার গুলা কিন্তু এই জায়গায় বসে গেছে। সো আল্টিমেটলি আমি এই যে ফ্যানটা আছে এটাকে ধরি, এটা কপি করে নিয়ে আসবো। দেখেন আমি কিন্তু লাইন কমান্ড এতক্ষণ ব্যবহার করেছি, ডিভাইড কমান্ড ব্যবহার করেছি, এরপরে জাস্ট সিম্পলি কপি কমান্ড ব্যবহার করতেছি এই যে। কপি করে সবসময় মিডলটা ধরবেন, এই যে মিডলটা ধরবেন। এখন আপনি মনে করেন যে আপনার মিডল আসতেছে না। এই যে দেখেন আপনার মিডল আসতেছে না। আমার কিন্তু মিডল আসতেছে না। কারণ কি আপনার এখানে যে সিলেকশন বাটনটা যেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট স্ন্যাপ এর বাটনটা এটা অফ হয়ে আছে। এটা অন করবেন কিভাবে? F3 তে ক্লিক করবেন। দেখেন F3 তে ক্লিক করলে আবার আমার এটা চলে আসবে দেখেন এই যে। এখন আমার মিডল পয়েন্ট আসতেছে। আমি যদি FA3 তে আবার ক্লিক করি, আসবে না কিন্তু দেখছেন? এখন অনেকের ক্ষেত্রে যারা একদম ফর দ্যা ফার্স্ট টাইম অটোক্যাড ইনস্টল করছেন, আপনাদের অবজেক্ট স্ন্যাপ আসবেই না। সেক্ষেত্রে কি করতে পারেন? এই যে OB তে ক্লিক করবেন, এন্টার চাপ দিবেন, দেখবেন যে এটা আপনার একটা অপশন পাবেন এই যে। সো এই অপশনে গেলে এটা ঠিক করে নিতে পারবেন। আমি করে দেখাই। OB রাইট? সো এখানে দেখেন সব আপনার অফ করা থাকে। এনটায়ারলি অফ করা থাকে। আপনি জাস্ট সিলেক্ট অল এ ক্লিক করে দিবেন। তারপরে এখানে ওকে করে দিবেন। হ্যাঁ, আর এই যে এটা খেয়াল করে দেখেন অবজেক্ট স্ন্যাপ অফ অবস্থায় আছে। আপনি অলওয়েজ এটা অন করে রাখবেন। এই যে অন করে রাখবেন। আর এটা হচ্ছে যদি AutoCAD ২০০০ মনে করেন ১৫ থেকে উপরের দিকে ভার্সন থাকে, অলওয়েজ আপনি F11 অন করে রাখবেন। এতে করে হবে কি যখন আপনার বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল আঁকতে হবে বা একটা ফিটিংস থেকে আরেকটা ফিটিংস এর দূরত্ব কতটুকু আছে মানে অটোমেটিক ট্র্যাকার হিসেবে কাজ করে। তো এইজন্য F11 অন করে রাখবেন। সো এটা আমি অফ করা অবস্থায় ছিল আমি অন করে দিলাম। এখন দেখবেন আমার প্রত্যেকটা পয়েন্ট আমার ধরবে এটা। সো ওকে করে দিই। তো ফ্যানটা এখান থেকে নিয়ে আসি। এই দেখেন। সিম্পলি আমি এইটা এখানে বসায় দিলাম ফ্যানটা। এইটা আমার এখানে বসলো। ওকে। এখন আমরা এই স্যান্ডেলিয়ারটা নিয়ে আসি। স্যান্ডেলিয়ারের কথা তো আমি গত ক্লাসে বলছি না? সো আমি এটা কপি করি। দেখেন এটাও খুব সিম্পলি কপি। সো আমি কপি করে এটা নিয়ে যাই। এই যে। সো আমি এইটা নেওয়ার পরে এই ভেতরের ফিক্সার গুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন ধরেন আমরা তো ধরে নিছি যে আমার সিলিং এ লাইট বসবে। আমি এদিকে সেদিকে কোনো লাইট বসাবো না। এখন আপনি দেখেন যে এই ফিক্সার থেকে এগুলোর দূরত্ব কতটুকু আছে। সো এইটা মোটামুটি ধরেন আমার ৪ ফিট ২ ইঞ্চি খুবই ভালো একটা ডিসট্যান্স। মোটামুটি ধরা হয় ৩.৫ ফিট থেকে শুরু করে ৫ ফিট হচ্ছে মোটামুটি ভালো একটা লেভেল। সো এইটা আমার ৪ ফিট ২ আছে, এইদিকে আমার ৪ ফিট ২ আছে। এইটা। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনি বসাতে পারেন কিভাবে? দেখেন এই জায়গাতে যে লাইটিংটা হবে এইখানে আপনার অ্যাকর্ডিং টু ডায়ালাস ক্যালকুলেশন এর থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফাই কিনা। কারণ এই জায়গাতে এই টাইপের লাইট গুলাকে বলা হয় বেশিরভাগ সময় অ্যাম্বিয়েন্স লাইটিং। মানে যেখানে আপনার টাস্কটা ইম্পোর্টেন্ট না, যেখানে হচ্ছে দেখার সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা যদি অফিস হইতো বা মনে করেন কোনো কনফারেন্স রুম হইতো সেখানকার কিন্তু লাইটের ক্যালকুলেশন আমাকে করা লাগবে।
কিন্তু এখানে হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফাই কিনা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর মিনিমাম একটা আলো প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা ২ ভাবে লাইটিংটা করতে পারি। একটা হচ্ছে লিনিয়ার শেপ। লিনিয়ার শেপ বলতে কি? এই যে ধরেন আমার এখানে ফ্যান আছে। সো এই পুরা ফ্যানটাকে এমনি করে ধরি। দেখেন আমার এই জায়গাতে আমি গ্রিড পেয়ে যাচ্ছি। সো আমি সিম্পলি এগুলোকে বসায় দিয়ে দেখেন। এইটা, এইটা। এরপর আপনি করেন কি? এটাকে কপি করেন। এটাকে এমনি করে ধরেন, কপি সিলেকশন দেন। এটাকে মিড পয়েন্ট ধরেন এখানে বসায় দেন এই যে দেখেন। সো উপরে ২ টা হয়ে গেল। কারণ আমরা বেস ধরে নিয়ে আসছি। এইখানে দেখেন বসায় দিলাম। এখন আপনি এই লাইনগুলোকে সরায় দেন, নিজে একটু তাকায় দেখেন যে দেখতে আসলে আপনি খুশি কিনা। সো মেবি আপনার হয়তো মনে হতে পারে যে ইটস ওকে, তবে মেবি আরেকটু বেটার হয়তো করলে ভালো হইতো না? তো ধরেন আমি এটুকু করলাম। করার পরে যদি আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন, মেবি অতটা হয়তো ভাল লাগতেছে না। কারণটা কি? আমার লাইট গুলা ইকুয়াল ডিসট্যান্স এ বেশি পড়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, এই লাইট থেকে এই লাইটের ডিসট্যান্স আছে ৫ ফিট ১ ইঞ্চি। এদিকে যান, এটাও আমার ৫ ফিট ১ ইঞ্চি আছে। কারণ কি? আমরা গত ক্লাসে বা মেবি ১ম ২ টা ক্লাসে শিখেছিলাম, যখন আমরা লাইট গুলা ব্যবহার করি বা যেকোনো ফিক্সচার ডিসট্যান্স নিই, তখন দেখতে হয় যে এই লাইট এবং এই লাইটের যে ডিসট্যান্স, এইখান থেকে ওয়ালের ডিসট্যান্স যেন তার অর্ধেক হয়। মানে এইটা হচ্ছে আমাদেরকে এট লিস্ট মাথার মধ্যে রাখতে হয়। তো সেই হিসাবে দেখতে পারতেছি যে আসলে কাজটা ঠিক হয় নাই। বলেন তো এটা কেন হইছে? কারণ কি? আমরা এই ফ্যান টু ফ্যান কাউন্ট করেছিলাম। এই ফ্যান টু ফ্যান ১০ ফিট ঠিক আছে। সেই হিসাবে এইখান থেকে এইটা ৫ ফিট ঠিক আছে। সো লাইট বসানোর আগ পর্যন্ত এটা আমাদের জন্য খুব ভালো ছিল। দেখেন, লাইট বসানোর আগ পর্যন্ত খুবই ভালো একটা লেভেল ছিল। কিন্তু যখন এই লাইট চলে আসলো, তখন কিন্তু আমাদের মধ্যে এইটা আর অত ভাল লাগতেছে না। কেমন যেন একটু খাপছাড়া লাগতেছে। আপনি একটা করে ডিলিট করে দেন। এখন আবার কিছুটা হলে ভাল লাগতেছে যে না, মেবি এটা ঠিক আছে। এটা ঠিক আছে। তো এইজন্য যখন লাইট গুলা বসাতে হয় তখন আপনাকে প্যাটার্নটা ভালো করে দেখতে হয় যে আল্টিমেটলি আমার প্যাটার্ন গুলা ঠিক ভাল লাগতেছে কিনা, বা প্যাটার্নটা রিয়াল লাইফ এ যদি বসে তাহলে এটা দেখতে আসলে কেমন হবে। তো অনেক সময় হয় কি? যে ধরেন আমরা হয়তো রুমটা অনেক বড় পাইছি, সিলিং এ লাইট গুলা বসায় দেই। কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনার লাইটটা অনুসরণ করে কোন ছাদ ঢালাই করা হবে, দেখতে যদি সুন্দর না লাগে তখন কিন্তু অনেক টাইপের কথা আসে। তো সেইজন্য এই লাইট গুলা বসানোর আগে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট টা কেমন হবে এইটা মাথার মধ্যে নিয়ে বসানোটা ভালো। তো আমি দেখেন আমার নিজের যদি এই কাজটা করা লাগতো সিলিং এ, আমি কিভাবে করতাম? আমি এটা সরে দিতাম। সবার আগে আমি দেখতাম এটাকে যদি আমি ১০ ভাগে ভাগ করি, এটা কেমন লাগতো? এটা কেন বলতেছি বলতো ১০ ভাগে ভাগ করি? একটা ফ্যান, এই আমার একটা ফ্যান, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা ফিক্সচারকে আমায় বসাইতে হবে এলাইন করে। তো সেই হিসাবে আমি জায়গাটাকে ১০ ভাগে ভাগ করে দেখতে যাচ্ছি কেমন হইতো। সো আমি ধরেন এই পুরো লাইনটা এখান থেকে এই পর্যন্ত নিলাম। হ্যাঁ? সো আমি ডিআইভি করি। এই যে ডিআইভি করলাম, সো ১০ ভাগে ভাগ করলাম। সো করার পরে এই একটা ডিলিট করে দিই, একটা ডিলিট করে দিই, একটা ডিলিট করে দিই। সো এই ডিলিটের কনসেপ্টটা তো আপনারা অলরেডি জানেন, না? সো আমি এই যে আমার পিকচার ২ টা আছে না? এই পিকচার ২ টাকে আমি এখান থেকে সরাবো দেখেন। সরায় এই জায়গাতে নিয়ে আসবো। এই যে, এই যে এখানে নিয়ে আসলাম। দেখছেন? আর আমার ফ্যানটা তখন এই জায়গা না থেকে এই জায়গার মধ্যে পড়ল। ফাইন, আমি এটা এখানে নিয়ে আই। এখানে রাখি। আর এইটা আমার মিডল এই থাকবে। এটাতে কোনো সমস্যা নাই। কারণ এটা আমার মিডল এই পড়বে। এই জায়গায় মিডল এই আছে। এইখানে ফ্যানটা আমার এই জায়গাতে আসবে। এই ফ্যানটা আমি এখানে আনি। আর এইখানে যে লাইটটা আছে, লাইটের পরিধিটা আমার একটু সরবে। তো এটা আমি কপি করি। এটা কপি করে আমি এই জায়গার মধ্যে বসাই। এখন দেখি এটা কেমন লাগতেছে। ওকে, সো মেবি আমার কাছে এখন এই প্যাটার্নটা আছে। এখন এই প্যাটার্নে যেটা ইম্পোর্টেন্ট আছে আমার কাছে সেটা হচ্ছে আমার দেখেন একটা গ্রিড তৈরি হয়ে গেছে যেটা। এটা একটা, এটা একটা। সো এটা আমি কেন করছি বলেন তো? এর কারণটা হচ্ছে যখনই ওই, ওই যে ক্লায়েন্ট আছে ও যদি মনে করে সে এখানে ফলস সিলিং করবে বা ফলস সিলিং এ করে তার কোব লাইটিং করবে, সে কিন্তু ইজিলি এখানে ফলস সিলিং করতে পারবে। আবার দেখেন এই জায়গার মধ্যে করতে পারবে। আবার যদি মনে করে যে না আমি এগুলা করব না, সে সিম্পলি এগুলা ডিলিট করে এই লাইট গুলাকে কিন্তু রান করতে পারে। এখন যদি সে এটাও মনে করে যেমন তো এখানে মনে করেন হাউ টু সে যে স্যান্ডেলিয়ার আছে, আমার এই লাইটের দরকার নেই। এটা ডিলিট করে দিল। ফাইন, এটা ডিলিট করে দিতে পারে। সো ডিলিট করে দিলেও কিন্তু এট আপনারও তো লিস্ট সে আলোটা পাবে। স্টেশনারি আর এই সিনেমার জায়গাতে মনে আসলে করেন তার অনেক একটা নির্দিষ্ট একটা জোন তৈরি হয়ে গেল। এদিকে একটা লাইট থাকলো, এদিকে তার লাইট থাকলো। সো এই হিসাবগুলো নিয়ে আমাদেরকে ডিজাইনটা করতে হয়। সো ধরেন আমার এইটা একটা হয়তো সলিউশন এর মধ্যে থাকলো। এখন দেখা যাবে যে এই সলিউশনটা ক্লায়েন্ট অনেক সময় পছন্দ করতেও পারে, অনেক সময় নাও পছন্দ করতে পারে।
তো এই জন্য যখন সিলিং লাইট গুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ক্লায়েন্টের ফিডব্যাকটা কি এইটা নেওয়ার পরে আপনাকে সিলিং এর দিকে অগ্রসর হওয়া লাগবে, বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ। আর যদি মনে করেন সিলিং লাইট ব্যবহার করতে না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি গত ক্লাসে যেগুলো বলছি এইটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এখন ধরেন আমি এই জায়গায় সিলিং লাইটটা তো ফিক্স করে ফেললাম। এখন আমার টার্গেট হচ্ছে এই সিলিং লাইটে ওয়ারিংটা করা। তো ওয়ারিং করার জন্য কি করতে হবে, এখানে আমাকে সুইচ বোর্ড ব্যবহার করতে হবে। তো সুইচ বোর্ডটা আমরা কপি করি। এখন সুইচ বোর্ড ব্যবহার করার জন্য কি বলছিলাম, যদি মনে করেন আমাদের কোনো বেডরুম হয়, লিভিং রুম হয় বা ডাইনিং রুম হয়, সেক্ষেত্রে আমাদের সুইচ বোর্ড উইথ 2 পিন সকেট লাগবে। তো সেটার জন্য আমাদের এইটা হচ্ছে ফরম্যাট, এটা সুইচ বক্স বা সুইচ বোর্ডের ফরম্যাট, আর উপরে একটা 2 পিন। সো আমি এটা কপি করি, দেখেন সিম্পলি কপি। সো কপি করার সময় মনে রাখবেন যে সবসময় মিডল পয়েন্টটা ধরবেন, এই যে দেখেন মিডল পয়েন্ট। সো মিডল পয়েন্টটা ধরে আমি এই জায়গাতে বসালাম, এই যে ধরেন আমি এখানে বসাচ্ছি, হ্যাঁ। সো বসানোর পরে এটা আমার হয়ে গেছে। তো যখন আপনারা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আমি একটা জিনিস আগে থেকে বলে রাখি, সুইচ বোর্ড কপি করার সাথে সাথে এই লেখাটা কপি করে ফেলবেন, এই যে দেখেন লেখাটা কপি করবেন, যাতে করে আপনার পরবর্তীতে এই এডিটিং এর সময়টা অনেক কম লাগবে। সো ধরেন আমি এটা এখানে বসায় নিলাম। আর এই টেক্সট গুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন যে কতটুকু হাইট আছে। আমি এটা আবারও দেখাই দিচ্ছি, এখানে ক্লিক করবেন, তারপরে প্রপার্টিস এ যাবেন। প্রপার্টিস এ যাই দেখেন যে এইটা আমার কতটা সেট করা আছে। এখানে দেখেন লেখা আছে 5 ইঞ্চি। তো যেগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এই টাইপের, সেখানে 5 ইঞ্চি সর্বোচ্চ টেক্সট হাইট। এর বেশি করা দরকার নাই, কারণ করলে অনেক বেশি মোটা লাগবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই টেক্সট গুলা ফন্ট কেমন রাখবেন। এখানে ক্লিক করেন, এই জায়গা থেকে লেখা আছে পিডিএফ এরিয়াল। সো আমরা আপনাদেরকে যেগুলো দিয়েছি সেখানে পিডিএফ এরিয়াল বা মনে করেন এরিয়াল বা স্ট্যান্ডার্ড, এগুলো সব দিক থেকে ভালো। আর যদি মনে করেন এর থেকেও ভালো কোনো ফন্ট আপনার থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন যে খুব বেশি চিকন যেন না হয়, খুব বেশি চিকন যেন না হয়। চিকন ফন্ট এইগুলা প্রিন্ট করলে ভাল লাগে না দেখতে। সো এগুলা রাখা যাবে না। যেগুলা দেখবেন যে একটু মোটা লাগতেছে দেখতে, আবার খুব বেশি মোটাও না, সেগুলা দিয়ে টেক্সট গুলা করবেন, দেখবেন আপনার ড্রয়িংটা দেখতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, সিলেক্ট করা আছে আমাদের না? একটা মেসেজ আছে, আমি দেখে নিই। 2 পিন সকেটটা অ্যাকর্ডিং টু বিএনবিসি সুইচ বোর্ডের সাথে রাখতে হবে। আর 6 পিন সকেটটা আসলে মানে হাউ টু সে, যে এটা কোড ওয়াইজ প্রিফারেবল না। যদিও আমরা রিয়েল লাইফে 6 পিন সকেট ব্যবহার করে থাকি, কিন্তু কোড ওয়াইজ আপনার আইদার 2 পিন সকেট অথবা 3 পিন সকেট ব্যবহার করতে হবে। আর 2 পিন সকেট গুলো লাগে কোন কোন জায়গায় লাগে, যেমন সুইচ বোর্ডের উপরে লাগে, তারপরে বাথরুমে ট্রিমারের জন্য লাগবে, সেই জায়গাতে 2 পিন সকেট লাগবে। হোটেল রুমে যখন আপনার মিররের সামনে ট্রিমার গুলো ইউজ করবেন সেখানে 2 পিন সকেট লাগবে। ওকে, সো ধরেন আমি সুইচ বোর্ডটা এখানে রাখলাম। এখন ধরো ওয়ারিংটাকে শেষ করে নিই। এখন ওয়ারিং শুরু করার সময় আগে খেয়াল করে রাখবেন আপনি কোন দিক দিয়ে যায় কোন জায়গায় শেষ করবেন। যেমন ধরেন আমি যদি মনে করি যে আমার ওয়ারিংটা করার সময় এইটা চয়েস করতে হবে, এই যে কন্ডিউট চয়েস করলাম, এখান থেকে আমি বাইলেয়ার চয়েস করে নিব, এইটা বাইলেয়ার থাকবে, এইটা আমার বাইলেয়ার থাকবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমি যদি মনে করি যে ওয়ারিংটা আমি এভাবে করবো, দেখেন এই সুইচ বোর্ড থেকে আমি ফ্যানে আসলাম, এই ফ্যান থেকে আমি এই লাইটে গেলাম, এইখান থেকে আমি এই জায়গায় গেলাম। এমনি যদি আপনি যান আপনার কোনো সমস্যা নাই, আপনার ফ্যানও চলবে, লাইটও চলবে, এটাও চলবে। কিন্তু যখন আপনি একটা ছাদে মনে করেন ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করছেন, এখানে তার 2-4টা লাইট নাই, হয়তো দেখা যাবে একটা ছাদে অনেক সময় 300-400টা পয়েন্টও থাকে। এখন সব জায়গাতে যদি আপনি এরকম করে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো না করেন, দেখবেন যে প্রত্যেকটা পাইপের উপর দিয়ে এমনি করে পাইপ ক্রস করে গেছে, এমনি করে ক্রস করে গেছে। সো এটা কিন্তু মানে অটোক্যাডে দেখানো অনেক ইজি, কিন্তু রিয়েল লাইফে ইজি না। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন একদম ইনিশিয়াল লাইফে এটা শুরু করছিলাম 2013-14 দিকে, আমি একবার সাইট ভিজিটে গেছিলাম। ওইখানকার কন্ট্রাক্টর বলছিল যে স্যার অটোক্যাডে কাজ করা অনেক বেশি ইজি, কিন্তু রিয়েল লাইফ অনেক বেশি টাফ। উনি আমাকে হাতে দেখাই দিয়েছিল আলটিমেটলি যে যখন আমরা এই পাইপ গুলা ফেলাই তখন প্রবলেমটা আসলে কোন কোন জায়গা হয়। তো আপনি যখন ওয়ারিং গুলা করবেন তখন এটা খেয়াল রাখবেন যে এইটা কিন্তু বাস্তবে অর্থে এটা ব্যবহৃত হবে। তো সেই হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমি যদি এই প্যাসানো সিস্টেমটা ব্যবহার করি তাহলে আমার কিন্তু রিয়েল লাইফে এমনি করা যেত না। হয়তো কন্ট্রাক্টর তার মতো করে কিন্তু ঠিকঠাক করে নিবে। সেই হিসাবে দেখেন আমি যদি এটাকে অনেক সিম্পলিফাই করে ফেলি, যে আমি লাইট গুলা একটা নির্দিষ্ট দিকে রাখি, যে দেখেন এখানে। সো আমার লাইটটা একদম সেপারেট থাকলো। এই লাইট থেকে আমি এই লাইটে কানেকশনটা করে দিলাম, এই দেখেন সিম্পলি এই লাইটে কানেকশন করে দিয়েছি। তার মানে এই 3টা লাইটে আমার পাইপ আসতে, আমার কেবল আসতে কোথাও সাথে কোনো দেখেন কোনো টাচ নাই। আমি সুইচ বোর্ড থেকে সিম্পলি এই লাইটের এখানে গেলাম, এই লাইটের এখানে পাইপ ফেলে আমি ডাইরেক্টলি এই সোজা আসলাম, এসে এখানে আসলাম। এখন দেখা যেতে পারে কি যে এই জায়গাতে হয়তো রড অনেক ঘন আছে স্ট্রাকচারাল ডিজাইনে, সেই হিসাবে আপনার পাইপটা সোজা নাও আসতে পারে। তবে যদি না আসে, না আসুক, আপনাকে হয়তো রিয়েল লাইফে পাইপটা এমনি একটু হয়তো অ্যাঙ্গেল করে আনতে হবে, সমস্যা তো নাই, কনসেপ্ট একই। সো এই জায়গা থাকতে পারে।
আর এই জায়গা মনে করেন রড অনেক ঘন আছে বা কোন একটা কারণে আপনি হয়তো পাইপটা এমনি করে নিলেন। বাট মানে পলিসি কিন্তু একই থাকলো। শুধুমাত্র আপনার হয়তো বাস্তবে গিয়ে যায় পাইপটা একটু ঘুরে টুরে যেতে পারে এই আর কিন্তু কোনো কিছু না। ওকে, সো ড্রয়িং এ ধরেন আমরা এমনি করে শো করে দিলাম। এরপরে আমি কিন্তু এই জায়গাতে একই কাজ করতে পারি। যে আমার এইখান থেকে একটা ৯০০ মনে রাখবেন। এই যখন আমরা আর কমান্ড ক্লিক করব, এত দূর থেকে আপনি ধরবেন না। দেখেন আমি যদি এত দূর থেকে ধরি, আমার কিন্তু এটা ভালো লাগবে না। এটা দেখতে কিন্তু উপরের দিকে চলে গেছে। সেইজন্য যখন আপনি কোন কিছু আর কমান্ডের মাধ্যমে করতে যাবেন, স্টার্টিং পয়েন্ট অলওয়েজ জুম করে নেবেন। দেখেন আমি এখানে আছি, এই মাউস দিয়ে জুম করে আমি এখানে আসলাম এই যে। এরপরে আমি আর কে ক্লিক করি, এন্টার চাপ দিই। এইখান থেকে আমি ধরলাম, এই যে সুইচ বোর্ড থেকে ধরলাম। এরপরে আমি এখানে আসলাম, এই যে সিম্পলি এখানে আসলাম। এরপরে আমি আমার লাইন বাটনে ক্লিক করলাম। এটা এখানে আসলাম। এরপরে আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম। আর সবসময় মনে রাখবেন যে আপনার অলওয়েজ হচ্ছে এস থেকে যেকোনো লাইন বা আর্ক শুরু করবেন। যে দেখেন মানে এস, লাইটের এস মানে একদম শুরুটা হচ্ছে এইখানে অথবা আমি এইখানে এসে শেষ করব। তো অনেকের ক্ষেত্রে হবে কি যে এরকম করে মনে করেন শেষ করে দেয়। এখন এটা তো দেখতে অড লাগে, তাই না? সেই হিসাবে আপনি এমনি করে ধরেন, এইটাকে এইখানে নিয়ে আসেন। এই যে এরপরে আমি এই যে এই ৩ টা ফ্যানে একসাথে আসবো। এই যে এখানে আসলাম। আসার পরে আমি এই ফ্যান থেকে এই স্যান্ডেলিয়ার এর লাইটের এইখানে একটা পাইপ নিলাম। এইখান থেকে আমার এই জায়গা পাইপ চলে গেল। দেখেন একদম পুরা নিট অ্যান্ড ক্লিন। মেবি সোজা আসে নাই। সোজা করে দিই। এই যেটা আমাদের স্যান্ডেলিয়ারটা একটু উপরে পড়ে গেছে। হ্যাঁ, আমি নিচে টেনে দিচ্ছি। তাহলে সোজা থাকবে। এটাও এখানে আমার এইখানে এসে মিলবে। এই সো দেখেন আমার ৩ টা আউটগোয়িং বাড়াইছে। এইদিকে একটা পাইপ, এইটা একটা পাইপ, এইটা একটা পাইপ। সো ৩ টা পাইপে কিন্তু কারোর সাথে কোনো ক্রসিং পড়ে নাই। তখন আপনি যখন এই ওয়ারিং গুলা করবেন তখন এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সো আমি এইটাকে হয়তো আরেকটু অ্যাডজাস্ট করে দিতে পারি যাতে আমার দেখতে অনেক ভালো লাগে। এইভাবে। ওকে। সো এইটা একটা, এইটা একটা, এটা একটা। এখন আপনি যখন ছাদে যাবেন কি চেক করবেন বলেন তো? দেখবেন যে এই সুইচ বোর্ড থেকে সে ৩ টা পাইপ ফেলছে কিনা। তো ১ম পাইপটা এখান থেকে এই জায়গায় আসবে। ২য় পাইপটা এইখান থেকে এইখানে আসবে। ৩ নাম্বার পাইপটা এখান থেকে এই জায়গায় আসবে। সো এই জায়গায় আসার পরে আবার আপনি এক্সাক্টলি এই সোজা করে আসবেন। আসার পরে আপনি এই জায়গায় চলে যাবেন। শেষ। সিমিলারলি এই পাইপ আপনার এই লাইটে গেল। এই লাইট থেকে আবার আপনি এই পর্যন্ত আসলেন, এইখানে আসলেন। আবার মনে করেন আপনি এইখানে আসলেন, এই আসলেন, এই আসলেন। সো আপনার ড্রইং অনুযায়ী কন্ট্রাক্টর করতে পারছে কিনা আপনার চেক করা শেষ। এখন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই লাইট থেকে এই লাইটের ডিসট্যান্স কতটুকু আছে বা কন্ট্রাক্টর কেমনে বুঝবে যে এই লাইট থেকে কতটুকু দূরে এই লাইটের পয়েন্ট বসবে? সো আপনি অটোক্যাড হলে কি করতেন? সিম্পলি যে মাপতেন এখানে, মাপার জন্য কি করবেন? হোম বাটনে যাই, এখানে লিনিয়ার লেখা আছে। এখানে যে লিনিয়ার এখানে ক্লিক করবেন। এই লাইটের এই কোণা থেকে ধরে এই কোণা পর্যন্ত দেখেন ৮ ফিট ২ ইঞ্চি। সো আপনি বলবেন ৮ ফিট ২ ইঞ্চি দূরে এটা বসবে। কিন্তু বাস্তবে তো দেখতে পারবেন না। সেক্ষেত্রে লাইটে বা যেকোনো জায়গাতে মাপা শুরু করবেন মিডল পয়েন্ট থেকে। দেখেন যে এইখান থেকে এই যে মিডল পয়েন্ট থেকে মাপা শুরু করবে, এই মিডল পয়েন্টে আসবে ৮ ফিট ২ ইঞ্চি। সো এই মাপগুলো আপনাকে দিতে হবে। সো এই মাপগুলা দেওয়ার যে পলিসি এটাকে আমরা বলি ডাইমেনশন দিয়ে দেওয়া। তো ডাইমেনশন আমরা কিভাবে দিব? অলওয়েজ আপনি ডাইমেনশন দেওয়ার সময় বিমটা অন করে নেবেন। দেখে আমাদের বিমটা এখানে আছে কিনা। বিম আছে, এই দেখেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে বিমটা কেন এত গুরুত্বপূর্ণ বা বিমটা আমরা কেন দিব, তাই না? তো বিমটা অফ করে দিই। এখন আমরা একটা পিকচার দেখে আসি, তাহলে আপনারা তো অনেক কিছু সিওর হয়ে যাবেন যে কেন আমাদেরকে বিমটা দিতে হয়। তো মেবি এখানে আমরা পাইতে পারি। হ্যাঁ, এটা দেখেন। এই যে ধরেন আমরা যে লাইট গুলা প্লেসমেন্ট গুলা দেখলাম, এগুলা হচ্ছে সবই এই ছাদের মধ্য দিয়ে যে পাইপ গুলা গেছে তার নিচে এই জিনিসগুলো আছে। এখন আপনি যখন ছাদে পাইপ ফেলবেন আপনার সামনে শুধুমাত্র এই রডের জঞ্জালি থাকবে আর কিচ্ছু না। তো এই জায়গার মধ্যে আপনি কেমনে বুঝবেন যে এই রুমে এই জায়গা লাইট আছে, এইখানে লাইট আছে, এখানে লাইট আছে? এখানে কোনো ওয়াল নাই। তো যারা মনে করেন এই এই কাজগুলা করে যে কন্ট্রাক্টর, ওনারা আগে থেকে এই অটোক্যাড ড্রয়িং দেখে দেখে ওয়ালের পজিশন ঠিক করে যে আমার এখানে ওয়াল বসতে পারে, এটা বসতে পারে, সেটা বসতে পারে। তো স্ট্রাকচারাল যে কনসালটেন্ট থাকে সে তার মধ্যে করে ঠিক করে। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হয়তো ডিফারেন্ট পার্সন থাকতে পারে, তার মধ্যে করে তাকে হয়তো অনেক সময় কাজগুলো করা লাগতে পারে। তো এই জন্য আমরা বিম থেকে মাপগুলো দিলে সুবিধা হচ্ছে কি, কারণ বিমটা ভিজিবল থাকে। দেখেন এই যে খাড়া যেগুলো উঠে গেছে এটা আমাদের কলাম। সো কলাম ইজ অলওয়েজ ভিজিবল। আর এই যে কলামের এই অংশ দিয়ে যেগুলো গেছে সো এই বিমটা ভিজিবল থাকে। সো আপনি যদি বিম থেকে মাপগুলা দেন
সো ওদের পক্ষে আইডেন্টিফাই করার সুবিধা হয় যে আলটিমেটলি এই বিম থেকে আমার এটা কত দূরে আছে বা এই কলাম থেকে কত দূরে আছে। তো সেই জন্য যে কোনো ডাইমেনশনে মাপটা দিতে হয় অলওয়েজ বিম থেকে, কলাম থেকে, কোনোভাবে ওয়াল থেকে না। তো অনেকে যে মিস্টেকটা করে মাপটা এইখান থেকে দিবে। সো আপনি তো অটোক্যাডে আপনার কোনো মানে হাউ টু সে যে আপনার রিয়েল লাইফে তো ছাদ হওয়ার সময় কোনো ওয়ালের কোনো অস্তিত্বই নাই। সো আপনি ওয়াল থেকে কিভাবে মাপগুলা দেবেন? হয়তো সে তার মধ্যে করে অটোক্যাড দেখে দেখে বা ড্রয়িং দেখে দেখে ওয়ালের একটা স্পেসিফিক একটা ডিসটেন্স সে তার মধ্যে করে ঠিক করতে পারে। বাট ওই ডিসটেন্সটা নট 100% সিওর যে এটা এই জায়গাতেই হবে। السلام তো সেই عليكم জন্য যদি ورحمة আপনি الله এই কাজটা করেন, وبركاته. এই যে আমার এই ওয়াল থেকে जलील भाई, এই जिम्मेद লাইটটা जाके আছে आपका जो হয়তো एजेंट ২ कार्ड है ना ফিট वो फिल करके दे দূরে, ২ देगा, ফিট ठीक ১ है ইঞ্চি একটু इंशाल्लाह। কম, বা আমার এইটা এইখান থেকে কত দূরে देखा আছে मैंने आपका जो नंबर ২ ফিট डाला দূরে, ना, वो সেটা नंबर হয়তো में অনেক সময় ओटीपी पिन প্রবলেমেটিক হইতে कोड পারে। তো आएगा। সেই জন্য जब वो যেটা नंबर করবেন, आपके पास है तो এই ना বিমটা অন করে নেবেন। এই आपका বিমটা बस অন করে এই सिम বিম থেকে कार्ड মাপটা लाजमी দেখেন। এই যে चाहिए দেখেন, कि এই এটা ओटीपी বিম। आएगा। সো এই বিমের এইটা হচ্ছে আউট। সো মনে রাখেন और বিমে ওরা ২ রকম जुम्मा করে का দেখে, হ্যাঁ? नमाज पढ़ সো के যদি আপনি এটা रूम বিম में घुस হয়, जाएगा, खाना खाने के लिए এটা नहीं যদি है, বিম হয়, সো सीधा মাপগুলা बस এই কোণা स्टॉपेज থেকেও में নিতে পারেন जाएगा, আপনি, ठीक है। बस जिधर অথবা কাঠের कराने এই खाता है ना প্রান্ত उधर থেকেও जाएगा, নিতে পারে। बस সো में যে उठ কোনো के ২ টা প্রান্ত থেকে जाएगा মাপ खलास। নিলেই চলে। সো ওরা इधर এটাকে বলে रखेंगे तो কাঠের नहीं আউট, होगा, ठीक है। আর এটা হচ্ছে কাঠের ইন। কারণ এই অংশটা আপনার বিল্ডিং এর বাইরের দিকে থাকে আর এটা ভেতরের দিকে থাকে। আর যেহেতু এই জিনিসগুলা ফ্রেমিংটা অনেক সময় কাঠ দিয়ে করা হয়, এইজন্য এটাকে বলা হয় কাঁচ। তো অনেক সময় এটাকে কাঠ দিয়েও করা হয় বা অনেক সময় স্টিলেরও করা হয়। সো প্রজেক্ট টু প্রজেক্ট এটা ভ্যারি করতে পারে। স্যার, অন করাটা আবার কি অন করা? মানে বিম লেয়ার অন করে দিলাম কিভাবে? ঠিক ঠিক আছে, লেয়ার অন করলাম কিভাবে? এই যে লেয়ারের এখানে যাবেন, অনেক সময় লেয়ার গুলোকে আমরা অফ করে রাখি আমাদের ড্রয়িংটা সুন্দর দেখানোর জন্য। যেমন ধরেন আমার এখানে এতগুলা জিনিসপত্র আছে। আমার এখন মনে হইতেছে আমি তারটা দেখতে চাইতেছি না। আমি তারগুলাকে সরাই রাখতে যাচ্ছি। তো আমি সিম্পলি এখানে দেখেন লেখা আছে লেয়ার অফ, এইটা আছে আইসোলেট। আমি এইখানে একটা অফে ক্লিক করব। ক্লিক করে যেকোনো লেয়ারে আমি ক্লিক করে দিব। সেই লেয়ারে যত কিছু আছে সব সরে যাবে। দেখেন এই যে সব সরে গেছে, দেখছেন? আমি এই তারের এখানে ক্লিক করলাম, এই তারের সব সরে গেছে। আমার ড্রয়িংটা আমি এক ক্লিকে নিট এন্ড ক্লিন করে ফেলতেছে। আর যদি আমার মনে হয় যে না আসলে আমার তো তারগুলোকে ব্যাক করতে হবে, সিম্পলি আমি এখানে যাব। আমার তারগুলো আছে হচ্ছে ই কন্ডিউটে, রাইট? সো আমি এখান থেকে খুঁজে বের করি ই কন্ডিউট কোন জায়গায়, দেখেন ই কন্ডিউট এইটা আর ই সার্কিট এটা। সো আমি বাতিটা অন করে দিলাম, এই যে অন করে দিলাম। সো আমার এটা ব্যাক করলো। তো এটাকে বলা হয় লেয়ার অফ, লেয়ার অন। ওকে, সো মাপটা আমার কেমন হইতো তাহলে? এই যে দেখেন, এই আমার এইটা, সো এইখান থেকে আমি ধরে মাপটা দিলাম। সো এইটা আমার ১ ফিট ৫ ইঞ্চি দূরে আছে। ওকে, আর এরপরেরটা আমি মাপলাম কিভাবে? এখানে যাই। সো এইখান থেকে এই একবার যদি রেফারেন্স পয়েন্ট পাওয়া যায় দেন উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি। সো এখান থেকে আমি মাপটা দিলাম। তো প্রথম মাপটা হচ্ছে আমার বিম থেকে আছে ১ ফিট ৫ ইঞ্চি দূরে, এইটা আছে ৮ ফিট ২ ইঞ্চি দূরে। এরপরে হচ্ছে আমার এই বিম থেকে কত দূরে আছে এটা আমি দেখাই দিলাম যে ১ ফিট ১১ ইঞ্চি দূরে আছে। তো এভাবে করে আপনাকে অবশ্যই বিম থেকে মাপ দিতে হবে, নট ওয়াল থেকে। তো এই মিস্টেক করা যাবে না। ঠিক আছে? তো আমি আশা করি এতটুকু আমরা ক্লিয়ার যে কিভাবে আমরা ডাইমেনশন গুলা দিয়ে দেই। এখন হয় কি যে আমি যতই আপনাদেরকে বলি যে ডাইমেনশন গুলো দিয়ে দেই, কিন্তু অনেক সময় বিভিন্ন প্রজেক্ট আমরা নিজেরাও দিই না। কারণ এই ডাইমেনশন গুলা দিতে অনেক বিরক্তি লাগে বা দেখা যায় যে আমরা যে ফিস পাই সেখানে এত ডিটেইলস এ কাজ করাও যায় না। সো আপনি জিনিসগুলো জেনে রাখলেন, তারপরে আপনি আপনার প্রজেক্ট টু প্রজেক্ট বা যেখানে ডিফারেন্ট কনসাল্টেন্সি ফিস পান তার উপর ভিত্তি করে এটা কম বেশি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সো আমরা এটা শেষ। এখন ধরো ওয়ারিংটা করব। তো ওয়ারিং করার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম ডিবি বোর্ডটা আমরা এখানে ইউজ করেছি। মানে এইটা আমার ফ্ল্যাটের হচ্ছে মেইন ডিবি। সো আমি এই জায়গাতেও এটা নিয়ে আসি। এখন দেখেন আমি এই জায়গাতে যদি ইউজ করছি, এই ফ্ল্যাটে আমি এই জায়গায় ইউজ করব না। এর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমার এই যে ডিবিটা আছে, এই ডিবি আমি লাগাবো ওয়ালে, রাইট? এই ডিবি কিন্তু ওয়ালে লাগবে। এটা কিন্তু আমার সিলিং এ লাগতেছে না। আমার যখন এই জায়গাতে পাইপ ফেলতেছি, আমার সামনে শুধুমাত্র এরকম একটা অপশন আছে। দেখেন আমি একটা স্নিপিং টুল নেই। হ্যাঁ? তো এইটা আমি কয়েকটা প্রজেক্টে মিস্টেক করার পরে শিখছিলাম। সেই জন্য আমি জিনিসগুলো বলে দিচ্ছি সবাইকে। দেখেন, এইটা হচ্ছে আমার যে ফ্ল্যাটটা আছে, এখানে অনেক বড় বিল্ডিং তো, তো ধরেন আমি ধরে নিচ্ছি এখানে আমার সেই ফ্ল্যাটটার অংশটা এখানে আছে। এইটা মনে করেন আমার ফ্ল্যাট, এইটা। সো আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার ওয়াল, এই সোজা ওয়াল। সো এই ওয়ালটা আমার ১০ ফিট উপরের দিকে উঠছে, ১০ ফিট উপরের দিকে উঠছে। সো এই জায়গাতে আমার ডিবি আছে। কিন্তু বলেন তো যে এই ওয়ালটা কি এখন আমি দেখতে পারতেছি না? আমার সামনে শুধুমাত্র এতটুকু আছে, যে এতটুকু জায়গা আছে। আমার কাছে ছাদ বলতে এতটুকু আছে। তাহলে আমরা এখানে কি করেছি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেকগুলা পাইপ বের করছি এবং পাইপ বের করে সুইচ বোর্ডে গেছে না? সো আমি করলাম কি? এইটা মনে করেন আমার সুইচ বোর্ড, এইটা আমি এই জায়গায় নিয়ে গেলাম। দেখেন এখানে নিয়ে গেলাম।
এখানে আমার আরেকটা সুইচ বোর্ড আছে। আমি এই পাইপটা এই জায়গায় নিয়ে আসছি। অটোক্যাডে তাই দেখাইছি না? এইটা মনে করেন এই জায়গায় নিয়ে আসি। এখন আমি তো এই লাল তার দিয়ে আমার মনে করেন পাইপগুলা দেখাইছে। এখন এটা তো আমি ইমাজিনারি আমার একটা বোর্ড। তো আপনি যখন পাইপগুলা ফেলবেন, এই ইমাজিনারি বোর্ডটা তো সরে যাবে। এইটা তো থাকবে না, না? সো আপনি এই জায়গাতে মনে করেন সবগুলা কিন্তু পাইপের স্তূপ করতেছেন। দেখেন এই যে স্তূপ করতেছেন এই একটা, তারপরে এই বোর্ড থেকে এই একটা, এই একটা। এখন আপনার তো এই ওয়ালটা মনে করেন একদম নিচ থেকে এমনি করে উঠছে। মানে ওয়ালটা আপনার যখন এই পাশ দিয়ে উঠছে, তার মানে কি এই পাইপগুলা সব এই ওয়ালের মধ্য দিয়ে যায় ওই ডিবি বোর্ডে লাগছে, রাইট? সো ওয়াল কাইটে আপনার ডিবি বোর্ড পর্যন্ত যাওয়া লাগবে। এখন ধরেন এইটা আপনার 5 ইঞ্চি ওয়াল। এই 5 ইঞ্চি ওয়ালের মধ্য দিয়ে এতগুলা পাইপ মনে করেন আপনার কাইটের নিচের দিকে নিচ্ছেন। আবার এই জায়গাতে আপনার বোর্ডও ব্যবহার করছেন, এই যে বোর্ডটা ব্যবহার করছেন, ডিবি বোর্ড। এখন ডিবি বোর্ডের মধ্যে কি কি থাকে আমরা কিছুটা আইডিয়া তো পাইছি। কি কি থাকতে পারে? একটা থাকতে পারে হচ্ছে আমার ইনকামিং ব্রেকার। হ্যাঁ, ইনকামিং ব্রেকার তো আমার লাগবে না। কারণ হচ্ছে মনে করেন আমার এই ডিবি বোর্ড অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে লাইন পাবে। সো একটা সার্কিট ব্রেকার লাগবে, একটা বাস বার লাগবে। এই বাস বার থেকে মনে করেন এই যে এইগুলাতে আমার লাইন আসবে। এটা এসসি, এটা গিজার, এটা অন্য কোনো কিছু। এই যে মনে করেন চলে গেল, এই যে গেল, এই যে গেল। তার মানে কি এই পুরা সেটআপটা হচ্ছে আমার ডিবি বোর্ডের মধ্যে থাকতেছে। তো যদি মনে করেন সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারটা যদি আপনার এমসিবি টাইপের সার্কিট ব্রেকার হয়, সেক্ষেত্রে এই সমস্ত যে ডিবি বক্স, এটার মনে করেন থিকনেসটা উইদিন 5 ইঞ্চির মধ্যে হয়ে যায়। উইদিন 5 ইঞ্চির মধ্যে হয়ে যাবে। যদি মনে করেন আপনার মেন যে সার্কিট ব্রেকারটা এটা যদি এমসিসিবি হয়, সেক্ষেত্রে 5 ইঞ্চির মধ্যে এই বোর্ডটা আটানোটা মুশকিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বোর্ডের যে থিকনেসটা সেটা ক্লোজ টু 6 ইঞ্চ হয়ে যায়। 6 ইঞ্চ হয়ে যায়। এখন আপনার যে এই যে মানে এটা কি বলে ওয়াল, তো এই ওয়ালটার সর্বোচ্চ উইডথ হচ্ছে 5 ইঞ্চি। এখন মনে করেন আপনি হয়তো জোর জবরদস্তি করে এই বোর্ডটা 5 ইঞ্চির মধ্যে কোনোভাবে আটকাইলেন। তাহলে দেখেন এই বোর্ড যদি কনসিল করেন, মানে কনসিল মানে তো বুঝছেন যে আমি যদি ভেতরে ঢুকাই দিই ওয়ালের, মানে আমার বাইরে থেকে দেখা যাবে না। তার মানে হচ্ছে যদি আমার এটা ওয়াল হয় 5 ইঞ্চির ওয়াল, তো এই বোর্ডটা পুরোটাই কিন্তু ওয়ালের মধ্যে ঢুকে গেল। দেখেন এই যে এই পুরোটাই ঢুকে গেল। তার মানে যদি আপনি এই কোণা থেকে অল্প একটু ওয়াল কাটা শুরু করেন, আপনি কিন্তু বোর্ডের মধ্যে ঢুকে যাবেন, রাইট? এখন ধরেন আপনার এটা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের বোর্ড নাম্বার হচ্ছে DB1 এটা। এখন এই কোণার ফ্ল্যাটটা যদি আপনি এখান থেকে শুরু করেন, হ্যাঁ? তো এইটা তো আপনি কনসিল করতে পারবেন না। কারণ অলরেডি তো মনে করেন এই ওয়ালের মধ্যে ঢুকে রইছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার বাইরে বের করে রাখতে হবে। তো যদি আপনি মিস্টেক করে দিয়েও দেন, যে কন্ট্রাক্টর আছে সে যদি অভিজ্ঞ হয়, সে কিন্তু দেখা যাবে এই বোর্ডটা এখান থেকে সরাবে। এইটা আপনার সরাই ফেলবে। সরাই ফেলে সে এই জায়গার মধ্যে আনবে। কারণ কি? সে জানে যে আল্টিমেটলি এই বোর্ডটা তো আমার এখানে ঢুকছে। সে ওই ফ্ল্যাটের বোর্ডটাকে আমি এই ওয়ালের মধ্যে এখানকার মধ্যে ঢুকাই দেব। যাতে করে আমার কোনো বোর্ডের সাথে কোনোটার ইন্টারফারেন্স বা এই ধরনের কোনো প্রবলেম না হয়। রাইট? আর যদি মনে করেন কন্ট্রাক্টর ওই পরিমাণে অভিজ্ঞ না হয়, সেক্ষেত্রে সে কি করবে? এইখান থেকে মনে করেন পাইপ নেওয়া শুরু করবে। সো এই বোর্ডটা আপনার একদম ঠিক হয়ে গেল। আর এইখান থেকে এইদিকে পাইপ নিবে। এখন দেখা যাবে বোর্ড করার সময় এইদিকে জায়গা নাই। তখন আবার এই ওয়াল কাটতে হবে। ওয়াল কাইটা এই পাইপ গুলাকে এই জায়গায় আনতে হবে, হ্যাঁ? তো আপনাদের যখন মানে রিয়েল লাইফ এ এই কাজগুলো করতে যাবেন, তখন দেখবেন যে এই ছোট, ছোট প্রবলেম গুলা একটা মানে ঝামেলার সৃষ্টি করে। তো সেইজন্য আগে থেকেই প্রিপেয়ার রাখাটা ভালো। ওকে, তো সেই হিসাবে আমি করলাম কি? এটাকে এখানে সরাই দিলাম। এই যে এখানে সরাই দিলাম। তো অনেক অভিজ্ঞ কনসালটেন্ট থাকে যাদের মনে করেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কম, তারা এই মিস্টেক গুলা করে। দেখা যাবে যে আমি হয়তো ভুল করে এই জায়গার মধ্যে দিয়ে রাখছি, দেখেন। সো ইটস ওকে। সে হয়তো প্র্যাকটিক্যালটা ঠিক করে নেবে, কিন্তু এই জিনিসগুলা যতটা বেশি সম্ভব এভয়েড করাটা বেটার। সো আমি ডিবিটাকে একটু সরাই হয়তো মুভ করে এই জায়গার মধ্যে নিয়ে আসতাম, এই যে এখানে। যাতে করে ওই প্রবলেম গুলো না থাকে। এখন এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি? যে আমাদের যে মনে করেন এই সেক্টরে যদি আপনি এজ এ কনসালটেন্ট হিসেবে চিন্তা করেন, পুরো ডিসিশনটা আপনার হাতে থাকে। তো কিভাবে করাবেন বা কি না করাবেন, এটা পুরো আপনি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার, তো সবার কাছে রেসপেক্ট আদায় করা নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো যদি মনে করেন আপনি এইটা এই জায়গায় রাখতেন, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি এটা এখানে রাখতাম, যে অভিজ্ঞ কন্ট্রাক্টর সে কিন্তু জানতো যে মেবি আপনি হয়তো এই জিনিসটা জানেন না। তো ওই একদিনে কিন্তু ওটা শেষ। তো তারপরে আপনি যত তাকে কমান্ড করেন আর যাই করেন, সে কিন্তু খুব বেশি কথা শুনবে না। রাইট? সো ধরেন আমি এটা এখানে রাখলাম। এরপরে আমি ওয়ারিংটা করি। সো ওয়ারিংটা করার জন্য আমি সিম্পলি ধরেন এখান থেকে যাই আমার কনডিউটটা চয়েস করে নিই এখান থেকে। এই যে সার্কিটটা নিলাম। সো নেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করি। তো কালারটা চেঞ্জ করার সময় মনে রাখবেন শুধু উইদাউট ইয়েলো আপনি যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন। সো আমি আরেকটা কালার বলে দিচ্ছি। মেবি আপনি এইটা ইউজ করেন। মেজেন্টাটা ভালো। সো আপনি এটা ইউজ করতে পারেন। সো আপনি এখান থেকে এদিকে আসেন। এই যে। সো আমি এটা এইখানে দিলাম। সো আমার একটা ক্রসিং আমার চলে আসলো। একটা ক্রসিং কিছু করার নাই।
বাট আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। কিভাবে? এই দেখেন আমি তারটা এখানে একটু সরাই একটু মুভ করে নিলাম এই যে। সো স্টিল কিন্তু আমি করতে পারবো। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাইয়া আমি তো এই ফ্ল্যাটে তার নিবো। তো সেই জন্য কি আমি তারটা এই ফ্ল্যাটের মধ্যে দিয়ে যাইতে হবে নাকি এইদিকে যাওয়া যাবে? যদি দোকান হইতো কিংবা মনে করেন কোন একটা হাউ টু সে এ আ দোকানের সাথে এটা বেশি যায়। দোকান যদি হয় তাহলে একটা দোকানের উপর দিয়ে আরেকটা দোকানে লাইন টান নেওয়া যায় না। কারণ যখন অন্য কোন দোকানে আপনি অন্য কোনো দোকানের উপর দিয়ে লাইনগুলা নিবেন, তো যদি কোন লাইনে প্রবলেম হয়, দেখা যাবে ওই দোকানদারের দোকানটা বন্ধ করে আপনাকে মেইনটেন্যান্স এ কাজ করতে হয়। তো সেইজন্য তখন দোকানের ডিজাইন করতে হয় বা শপিং কমপ্লেক্স ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা লাইন সেপারেটলি নিতে হয়, কোন দোকানের উপর দিয়ে যেন না যায়। কিন্তু এই সমস্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এটা পসিবল। যদি মনে করেন আপনার এরকম হয় যে এই রুমে একটা এসি আছে, হয়তো এখানে এসি আছে, আপনাকে এসি লাইন নিতে হবে। তো এইটার মানে কিন্তু এটা না যে আপনাকে অলওয়েজ এমনি আসতে হবে। এটা কিন্তু না। আপনি যদি মনে করেন যে আপনার এদিক দিয়ে ক্রসিং বেশি হচ্ছে, ফাইন। আপনি এইটা করতে পারবেন। এটা করা যায়। যদিও আমরা এটা এভয়েড করতে চাই, বাট এটা একদম যে করা যাবে না তা কিন্তু না। এটা করা যাবে। ওকে। সো ধরেন আমার এতটুকু শেষ। তো আমি আশা করি এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি যে কিভাবে আমরা কোন একটা রুমে লাইট ফ্যান বসায় এই ওয়ারিংটা করতে পারি, হ্যাঁ? তো আপনি চেষ্টা করেন। আশা করি এইটা পসিবল। সো আমি নাম্বারিংটা ঠিক করে নিই। সো এটা মনে করেন SB1 দিয়ে ফেললাম। আমি আরেকটা রুম দেখাই দিচ্ছি। তারপর আমরা সার্কিটের দিকে যাই। সো ধরেন আমি এই এটারে কি দেখাবো? এখানকার রুমটা তো আমি দেখাই ফেলছি অলরেডি। এটা তো দেখানো হয়ে গেছে। সো এই রুমটা আমরা দেখাইছিলাম না। সো এই রুমটা একটু দেখাই দিচ্ছি। সো এই রুমের দিকে আমরা একটু তাকাই। এই রুমটা আমার কত আছে? এইখান থেকে আছে ৯ ফিট ১১। তুলনামূলক ছোট রুম বলা যায়। আর এইখানে কত আছে? এইখানে আছে আমার ১৪ ফিট ৬। তার মানে বেসিক্যালি আমার ২ টা ফ্যান লাগতেছেই। সো আমি এটাকে এমনি করে ভাগ করে নিই। দেখেন। তো ১ম এ ভাগ করার সময় লাইন কমান্ড ক্লিক করবেন। সো এইখান থেকে টেনে আমি এই পর্যন্ত আসি। এরপরে আমি এই মিডলটা বের করি। মিডলটা বের করে আমি এই জায়গাতে শেষ করি। এরপরে টেনে আমি নিচের দিকে নিয়ে আসি। আমি দেখেন সিম্পলি কপি, মুভ এর বেশি কিন্তু খুব বেশি কমান্ড ইউজ করি নাই। সো এরপরে আমি ডিআইভি করব। ডিআইভি এন্টারে চাপ দেন। এই ঘরে ৪ ভাগে ভাগ করে নেন। এই যে সিম্পলি ৪ ভাগে ভাগ করে নেন। এখন ফ্যানগুলাকে নিয়ে আসেন। এই যে ফ্যান, এই যে ফ্যান। আর এই জায়গাতে লেখাটা সরাই দিই, হ্যাঁ? লেখাটা কিন্তু থাকবে। আমি তো সরাই দিলাম। কিন্তু আপনারা যখন করবেন লেখাটা এইভাবে রেখে দিবেন। এই যে ফ্যান হুকটা বসাই। সো কনসেপ্টটা তো বলছি যে ফ্যান হুক বা এই জিনিসগুলা কিভাবে কাজ করে। এইটা, এইটা। সো আমার ৩ টা জিনিস বসে গেল। এখন আমি সুইচ বোর্ড গুলা নিয়ে আসি। সো এটা আমি কপি করি। সো কপি করে আমার এই জায়গাতে হয়তো বসবে। কারণ এখানে আমার টয়লেট চলে আসছে। সেটা করা যাবে না। এই সুইচ বোর্ডটা আর টয়লেটের জন্য সুইচ বোর্ডটা কপি করে নিয়ে যাই। এই যে এটা বসলো। এখন দেখেন ওয়ারিংটা আমরা কিভাবে করতাম। সবসময় মনে রাখবেন যে যদি পসিবল হয়, মানে একদম এমন না যে করতেই হবে, কিন্তু যদি পসিবল হয় সবসময় মেইন রুমে লাইটটা আনবেন, মানে লাইনটা আনবেন। এর কারণটা হচ্ছে ধরেন আপনার হয়তো মনে হইছে যে ভাই আমার এই পর্যন্ত লাইনটা আনলে অনেক ইজি হয়। আমি এই এমনি করে যাই, এইখান থেকে যাই আমি এই জায়গায় লাইনটা নিয়ে আসি। সো আমি এই লাইনটা নেওয়ার পরে এই সুইচ বোর্ড থেকে আমি এই সুইচ বোর্ডে কানেকশনটা করে দিই। দেখেন এটা টেকনিক্যালি কোনো সমস্যা নাই। ইটস ওকে, এটা হইতে পারে। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় আমাদের দেশে যে টয়লেট, তারপরে মনে করেন রান্নাঘর, তারপরে এই টাইপের যে জিনিসগুলো থাকে স্টোর রুম, এইটার পজিশন চেঞ্জ হয়। হয়তো দেখা যাবে যে মালিক পক্ষ এইটা ডিজাইন করাইতেছে, তার হয়তো অনেক সময় মনে হইতে পারে যে আসলে আমার তো এই ওয়ালটা একটু ছোট লাগতেছে বা একটু বড় লাগতেছে, টয়লেটটাকে আমি একটু ছোট করে ফেলি। সে মনে করেন এই জায়গাতে নিয়ে গেল টয়লেটের ওয়ালটা, অথবা টয়লেটটা তারা অনেক বড় দরকার, সে মনে করেন এই জায়গা নিয়ে আসতো। তো আপনার কিন্তু এই পর্যন্তই পাইপটা না আছে ছাদের ছাদটা ছাদ করার সময় যে এই পর্যন্ত, এর বেশি কিন্তু নাই। রাইট? সো এর বেশি কিন্তু নাই। তো তখন হবে কি যে এই জায়গায় ছাদ আমরা কাটতে হবে। এই ছাদ কাইটা এই পর্যন্ত আইসা আবার এই পর্যন্ত ঢুকতে হবে। তারপরে কিন্তু লাইনটা আনতে হবে। তো সেইজন্য আমরা চেষ্টা করি কি যে আপনার টয়লেটে সাধারণত ড্রপটা না ফেলানোর। তো ড্রপটা যদি আমি এখানে ফেলাই, সো এই ওয়ালটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি কিন্তু অলমোস্ট 0, নাই বললেই চলে। একদম এক্সেপশনাল কেস ছাড়া চেঞ্জ হবে না। তো সেই হিসাবে ধরেন আমি এটাকে যদি এই জায়গায় রাখতে পারি, এখানে রাখলাম। এরপরে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। তো তারপরে কিন্তু আর কোন ঝামেলা থাকলো না। তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, দেখবেন যে অনেক কোম্পানি আছে
যারা হচ্ছে হয়তো অল্প টাকাতে কাজ করাইতে পারতো বা তারপরেও তাদের যে পরিচিত কনসালটেন্ট আছে তার কাছে সবসময় কাজগুলো দিতে চায় বা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার কারণটা হচ্ছে এই প্রবলেম গুলা এভয়েড করার জন্য। হয়তো রিয়াল লাইফ এ মনে করেন হয়তো খুবই ভালো কনসালটেন্টকে সে দায়িত্ব দিছে। বা মনে করেন কম টাকার জন্য অন্য কাউকে দিছে। কিন্তু সেই লোক যেভাবে কাজ করছে তাতে দেখা গেল যে তারা যেভাবে কাজ করতে অভ্যস্ত এই জিনিসগুলো হইতাছে না। হয়তো সকেটের পজিশন চেঞ্জ হয়ে গেছে বা সকেট মনে করেন যে রুমে ২ টা দেওয়ার কথা ১ টা দিয়ে ফেলছে বা ৩ টা দিয়ে ফেলছে। তো অন্যান্য প্রজেক্ট গুলোতে তারা মনে করেন পার স্কয়ার ফিটে দেখা গেল যে ৳৬,০০০ বিক্রি করতে পারতেছে। এই জায়গায় যায় হয়তো পার স্কয়ার ফিটে মনে করেন ৳৬,২০০ হয়ে গেছে বা ৳৩০০ হয়ে গেছে। তো ডেভেলপার বিজনেসে কিন্তু পার স্কয়ার ফিট অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জন্য যে সমস্ত ডেভেলপার কোম্পানি যার দ্বারা কাজ করাইতে চায় বা যার দ্বারা কাজ করা অভ্যস্ত তার বাইরে কিন্তু খুব বেশি লোকের কাছে তারা যায় না। তো এই জন্য যদি আপনি আপনার ডিজাইন বা আপনার এই পলিসির মাধ্যমে কোন একটা ভালো ডেভেলপার কোম্পানিকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু ওই একটা কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি যে কাজ করতে মানে কাজ পাবেন সেটা কিন্তু শেষ করা যাবে না। তো সেই জন্য আমি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বলে থাকি যে আপনি চেষ্টা করবেন ডেভেলপার কোম্পানির সাথে ভালো একটা রিলেশন তৈরি করা। বিশেষ করে যে জুনিয়র লেভেলের আর্কিটেক্ট আছে। সো ওদের মাধ্যমে রিলেশনটা বিল্ড আপ করলে দেখা যাবে ১.৫ বছর বা ২ বছর পরেই তাদের মাধ্যমে কিন্তু আপনি বেশ বড় কিছু কাজ পাবেন। মানে এই সেক্টরে আমি আমার নিজের লাইফ থেকে যতটুকু জানি যদি আপনি ২-৩ বছর সময় দেন, তাহলে যত বেশি লিঙ্কিং করতে পারবেন তত বেশি আপনি কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকে। ওকে। সো আমি নাম্বারিং লাইনটা এখানে নিয়ে আসি। সো 9 টা করার সময় আমি এটা ঠিক আছে, বাইলিয়ার আছে, এটা বাইলিয়ার করি। সো করার পরে আমি এখান থেকে দেখেন লাইনটা নিচ্ছি যে। সো আমি এটা এইখানে আনলাম, এটা। সো এরপরে আমি এখান থেকে এইখানে যাচ্ছি। এই দেখেন। সো আমি আর পয়েন্টারিং করতেছি না। আমি এখান থেকে কপি করে এটা দেখাই দিচ্ছি। সো এটা আমরা SB1 করলাম। তাহলে SB আমার 2 হবে এটা। এটা SB2। এখন আমি এটাকে কপি করে SB3 করি এটা। এই যে দেখেন। সো এইটা আমার SB3। এখন এই SB3 থেকে কিন্তু আমি একে কানেকশন করব না। এটা করা যাবে না। SB3 থেকে শুধুমাত্র আমার টয়লেটের মধ্যে যে ফিচার গুলো আছে এখানে কানেকশন করতে হবে। টয়লেটের মধ্যে আমরা কি বসে আমি গত ক্লাসে দেখাইছি। আমি এই ২ টা কপি করে নিয়ে যাই। আর এক্সজস্ট ফ্যানটা আমি আর বসাচ্ছি না। এক্সজস্ট ফ্যান কিন্তু বসবে। সো আমি এটা কপি করে এখানে বসাই। এই দেখেন আমার মিররে একটা লাইট বসলো। আর এইগুলোর ভেতরে তো লাইট বসবে। আমি যেহেতু ক্যালকুলেশন এখনো পড়ে নাই, আমি এইজন্য বলতেছি না যে কয়টা বসবে। সো আমি এইখান থেকে এই যে মনে করেন কানেকশনটা শুধুমাত্র এমনি করে দিব। তো অনেক সময় যদি আপনি লেয়ার চেঞ্জ করতে ভুলে যান, আপনার হয়তো মনে হতে পারে যে ভাইয়া পয়েন্ট রাডিং এর জন্য তো এটা হবে না। সেইজন্য আপনি এই লাইন থেকে এই লাইন মিলাই দিতে পারেন। কিভাবে মিলাবেন? MA তে ক্লিক করবেন, ম্যাশ সব প্রপার্টিস এ ক্লিক করবেন, এন্টারে চাপ দিবেন। এই লাইনটা ধরবেন, এই যে দেখেন এই লাইনটা ধরলাম, ধরে এই লাইনে আমি লাগাই দিলাম, এই যে দেখেন হয়ে গেল। সো আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইটাও কিন্তু করা যেতে পারে। ওকে, তো আমি আশা করি এতটুকু আমরা এটলিস্ট ক্লিয়ার করতে পারছি যে কোন একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমার যে ফ্ল্যাটের মধ্যে যে ওয়ারিং গুলা হয় বা কন্ডিউটিং গুলা হয় সেটা আমরা কতটা নিখুঁত ভাবে কতটা সহজে করতে পারি। তো এটা করার জন্য অলরেডি আপনারা ফিক্সার বসানোর ব্যাপারে খুবই ভালো করছেন, ইটস ভেরি গুড। শুধুমাত্র কন্ডিউটিং যখন করবেন তখন মনে রাখতে হবে যে যতটা বেশি সময় দিয়ে আমাকে এটা নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করতে হবে। এখন ধরেন এই যে জিনিসটা আমরা করছি, এখন আমরা দেখে আসি যে এই ডিবি বোর্ড থেকে এই যে আমার মেজেন্টা কালারটা বাড়াইলো, তো এইটা আমার ক্যাবল সাইজ কতটুকু হবে বা আমার এই যে এইখান থেকে এই যে পয়েন্ট গুলো বাড়াইছে তার ক্যাবল সাইজটা কতটুকু হবে। তো আমাদের বাংলাদেশের যে কোড সেটা অনুযায়ী এই পয়েন্ট রোডিং এর জন্য মিনিমাম ক্যাবল সাইজ হচ্ছে 1.5 RM এর ক্যাবল লাগে। 1.5 RM এর ক্যাবল লাগে মিলিমিটার স্কোয়ার। সো RM মানে তো বুঝছেন যে এই 1.5 মিলিমিটার স্কোয়ারের ক্যাবল যেটা শেপ হচ্ছে স্ট্র্যান্ডেড মাল্টিপল কন্ডাক্টর দেখতে যেমন সেরকম, সেই জন্য এটা আমরা বলছি RM। আর এই যে ডিবি বোর্ড থেকে যেটা গেছে এইটাকে বলতে সার্কিট ওয়ারিং। তো সার্কিট ওয়ারিং এর জন্য ৩ টাইপের সার্কিট আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে লাইটিং সার্কিট, একটা হচ্ছে আমার পাওয়ার সার্কিট, একটা হচ্ছে পাওয়ারই বাট ইকুইপমেন্ট সার্কিট। তো ইকুইপমেন্টের মধ্যে কি থাকে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, যেমন আপনার এসি, আপনার ওভেন, আপনার গিজার, আপনার ইন্ডাকশন কুকার, রাইস কুকার, এগুলো হচ্ছে ইকুইপমেন্ট রিলেটেড। আর যেগুলো আপনার জেনারেল পারপাস সকেট সেগুলো মনে করেন টেলিভিশন বা ফ্রিজের জন্য যে সকেট গুলো থাকে সেইটা। ওকে, তো এই যে মনে করেন আমার লাইটিং সার্কিট, তো লাইটিং সার্কিটের জন্য বিএনবিসি কর্তৃক ৩টা রুলস আছে। রুলসটা হচ্ছে যে লাইটিং সার্কিটের জন্য ওরা 6 অ্যাম্পিয়ারের ব্রেকার দেওয়ার কথা বলা হয়। 6 অ্যাম্পিয়ারের ব্রেকার হচ্ছে দিতে পারবো। এখন অনেক সময় হয় কি যে মনে করেন এই যে ডেভেলপারের যে বিল্ডিং গুলো থাকে, তো সবসময় যে আপনার বা আমার মন মতো হয় তা কিন্তু না। দেখা গেলো কি যে এই জায়গাতে কোনো কারণে মনে করেন এই পাইপটা আসে নাই, এই যে এইখানে তো আর একটা পাইপ বসবে না, এই যে এটা তো একটা রুমে এই পাইপটা আসে নাই, তো এটা ভেঙে গেছে বা মনে করেন এটা দিতে ভুলে গেছে। ও করবে কি যে এইখান থেকেই এই সার্কিট থেকে এটাকে অ্যাড করে দিবে, এটাকে অ্যাড করে দিয়ে এখানে একটা সুইচ বোর্ড বসে এই রুমটা কাউন্ট করে দিল।
এখন মনে করেন আপনি যখন লোড ক্যালকুলেশন করেছেন, আপনি মনে করেন হয়তো এই রুমে লোড ক্যালকুলেশন করেছেন। লোড ক্যালকুলেশন করে আপনি দেখলেন যে আপনার হয়তো কত ওয়াট আসছে, আমি একটু করে দেখাই, হ্যাঁ? তো আমাদের যে লাইটিং সার্কিটের রুলস সেটা অনুযায়ী সর্বোচ্চ 10টা ফিক্সারকে আপনি এড করতে পারবেন। আমাদের কয়টা ফিক্সার হইছে? একটা, এখানে মনে করেন আরেকটা হবে 2টা, এই একটা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, মনে করেন এই রুমের মধ্যে 10টা এটা হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম রুলস, 10টা ফিক্সারকে এড করতে পারবেন সর্বোচ্চ, এবং ওই সার্কিটে সর্বোচ্চ 800 ওয়াটের বেশি অ্যাড করা যাবে না। তার মানে একটা লাইটিং সার্কিটে সর্বোচ্চ 10টা পয়েন্ট অথবা 800 ওয়াট। তো বাস্তবে 10টা পয়েন্ট আসলে অনেক সময় আমাদের হয়, অনেক সময় এর থেকে বেশি হয়, যেমন 12টা বা 13টা। তো মিলিটারিতে নিয়ম হচ্ছে যে মিনিমাম 8টা এবং সর্বোচ্চ হচ্ছে 11টা। তো সব দিক বিবেচনা করে যেটা বাস্তবে করা হয় যে কোনোভাবেই যেন 13টা বা 14টার বেশি পয়েন্ট যেন না হয়। আর 13-14টা পয়েন্ট হলেও কিন্তু 800 ওয়াট হয় না, কারণ 800 ওয়াটটা কিন্তু বেশ মানে বড় একটা লেভেলের ফিগার সার্কিটের জন্য, রাইট? তো আপনি তো দেখলেন যে এই জায়গাতে আপনার হয়তো 600 ওয়াট মতো হয়েছে, জাস্ট ইমাজিন 600 ওয়াট। তো আমরা তো জানি যে সিঙ্গেল ফেজে কিভাবে কারেন্ট বের করতে হয়, মনে আছে যে ওয়াটটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করি করি করার পরে এটাকে 5.68 দিয়ে গুণ করতে হয়, দেখাইছিলাম 5.68। সো আমি দেখলাম যে আমার ডিজাইন কারেন্ট আসছে 3.40 অ্যাম্পিয়ার, এর সাথে রিস্ক ফ্যাক্টর রাখতে হয় কত 1.65 অ্যাকর্ডিং টু বিএনবিসি। মানে আপনার যে ডিজাইন কারেন্ট আসে তার সাথে এই সমস্ত সার্কিটের মেন কারেন্টটা বের করার জন্য, ফাইনাল কারেন্টটা বের করার জন্য বাংলাদেশের কোঅর্ডিনেটে 65% এক্সট্রা অ্যাড করে রাখতে হয়, 65%। সো আমি 65% এক্সট্রা অ্যাড করে রাখলাম। সো আমরা মনে করেন 5.62 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। তো 5.62 অ্যাম্পিয়ারের জন্য আমার যে ব্রেকার লাগবে তার সাইজ হবে 5.6232 অ্যাম্পিয়ার। এর বেশি হলে আমার যেন ট্রিপ করে যায়, এটা আমি চাইতাছি। কিন্তু আপনি চাইলেও এটা এই টাইপের সার্কিট ব্রেকার মার্কেটে অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো মনে করেন মার্কেটে অ্যাভেলেবল আছে 6। সো আপনি 6 অ্যাম্পিয়ার দিয়ে এই সার্কিটটা খুবই ভালো করে রান করাইতেছেন। এন্ড কোনো কারণে যদি এইটা যোগ হয়ে যায়, দেখা গেল যে আপনার লোড হয়ে গেছে মনে করেন 750 ওয়াট। এখন এটা করেন, এটা যদি আমি করি তাহলে কত আছে 5.6 এর দিয়ে গুণ করি, তারপরে 65% নিই। সো এখানে দেখেন আমার প্রায় 7 অ্যাম্পিয়ার চলে আসছে। তার মানে কি আমার সার্কিট ব্রেকার ক্রস করে গেছে। সো আমার 10 অ্যাম্পিয়ারের ব্রেকার প্রয়োজন, তাই না? সো এই জন্য আমাদের বিএনবিসির মধ্যে 3টা ক্যাটাগরি আছে, যে লাইটিং সার্কিটের জন্য দে আর অলওয়েজ এনকারেজিং যে 6 অ্যাম্পিয়ার ব্রেকারটা যেন আমরা ইউজ করি। যদি কোনো কারণে আমাদের মনে হয় যে আমার 10 অ্যাম্পিয়ার লাগতে পারে, দেন আমরা 10 অ্যাম্পিয়ার ইউজ করতে পারি। তবে অনেক সময় দেখা যায় বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল টাইপের বিল্ডিং এর জন্য বা ফ্যাক্টরি রিলেটেড বিল্ডিং এর জন্য বা মনে করেন কার শোরুমের জন্য আমাদের অনেক হাই পাওয়ার লাইট ইউজ করতে হয় ভিজিবিলিটি ভালো করার জন্য, বা যেটা আমরা ওই যে থার্ড টার্মিনালের ওই কাজগুলো করেছি হ্যাঙ্গারে যেগুলা। তো এখানে লাইট গুলো হয়, মনে করেন একটা লাইট 250 ওয়াট 350 ওয়াট লাইট হয়। তো সেই লাইট গুলা দিয়ে যদি আপনি কোনো সার্কিট করেন, সেই জায়গাতে 6 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার ব্রেকার আসলে পোষানো যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ব্রেকার লাগতে পারে 16। তো সেই জন্য বিএনবিসির মধ্যে বলা আছে যে খুবই বড় যদি কোনো এরিয়া হয়, সেই জায়গাতে লাইটিং সার্কিট করার জন্য আমরা 16 অ্যাম্পিয়ার পর্যন্ত সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো। তো আপনার লাইটিং সার্কিট 6 অ্যাম্পিয়ার হোক, তারপর 10 অ্যাম্পিয়ার হোক, যেটা হোক না কেন মিনিমাম কেবল সাইজ 2.5 অ্যাম্পিয়ার, 2.5 মিলিমিটার স্কয়ার বা 2.5 আরএম এর কেবল ইউজ করতে হবে। তার মানে এই যে আমি লাইটিং সার্কিট তৈরি করেছি তার জন্য আমার কেবল আসবে হচ্ছে 2.5 মিলিমিটার স্কয়ার আরএম টাইপের কন্ডাক্টর। তো এই ক্ষেত্রে যেটা মানে মনে রাখার মতো ব্যাপার যে আমরা এই যে কন্ডাক্টরটা ইউজ করতেছি 2.5 মিলিমিটার স্কয়ার আরএম টাইপের, এটা টাইপ কেমন হবে? এটাকে বিওয়াইএ নাকি বিওয়াইএম নাকি অন্য কোনো কেবল? তো আমরা যেটা পড়াইছিলাম আপনাদেরকে সেখানে বলেছিলাম যে বিওয়াইএম কেবলে একটা সিঙ্গেল ইনসুলেশন থাকে, পিভিসি ইনসুলেশন, আর কোনো কিছু থাকে না। তো ঢাকা শহরের মধ্যে বা অন্যান্য জেলা শহরে যে বিল্ডিং গুলা করি তার জন্য বিওয়াইএম হচ্ছে সবচাইতে প্রিফারেবল কন্ডাক্টর এবং দামেও সবচেয়ে সস্তা। কিন্তু যদি এই বিল্ডিংটা আপনি জাস্ট তুইলা নিয়ে মহেশখালীতে বসাই দেন, সেখানে কোরেশনের পরিমাণটা বেশি, মানে ক্ষয় হওয়ার পসিবিলিটি বেশি সমুদ্রের পাশে, সেখানে বিওয়াই এর তুলনায় একটা ডাবল এর ইনসুলেশন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বিওয়াইএম আপনি ইউজ করতে পারেন। আর যেগুলো মনে করেন ইউনিভার্সিটি প্রজেক্ট, বিশেষ করে সরকারি ইউনিভার্সিটি বা মনে করেন সরকারি ইনস্টিটিউট, সেই জায়গাতে ওরা বিওয়াইএ কেবলটা প্রিফার করতে চায় না, বিওয়াইএম কেবলটা প্রিফার করে, কারণ এখানকার লনজিবিলিটি বেশি বা মনে করেন কেবলটা সেফ থাকার পরিমাণ বেশি থাকে। তো সেই হিসাবে আপনি দেখবেন যে এখানে আপনার কেবলটা কি হবে, বিওয়াইএম নাকি বিওয়াইএ কেবল ইউজ করবেন। অন্য কোনো কেবল ইউজ করার দরকার নাই, জাস্ট সিম্পলি বিওয়াইএ অথবা বিওয়াইএম ইউজ করলে আপনার চলবে। তো আমরা যদি এখন এটা লিখতে চাই যে এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে যে কেবলটা গেছে এটা লিখবো কিভাবে, আমরা বুঝছি যে আমার বিওয়াইএম কেবল লাগবে বা বিওয়াই কেবল লাগবে বা 2.5 লাগবে, বাট একটা মানে ইঞ্জিনিয়ার অ্যাসপেক্টটা লিখে কিভাবে এটা আমরা একটু শিখে আছে। সো লিখার জন্য একটা ফরম্যাট আছে আমাদেরকে, এটা আমরা কপি করি। সো কপি করে আমি এটা এখানে নিয়ে আসি। ধরেন আপনাকে বলা হলো যে এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড 1 পর্যন্ত যে আপনার কন্ডাক্টরটা গেছে, এই কন্ডাক্টরটা 2.5
উই ডু আন্ডারস্ট্যান্ড, বাট এই 2.5 টাকে লিখবো কিভাবে? ওকে, সো আমরা একটু দেখি। সো দেখেন তো এখানে আমার কয়টা কন্ডাক্টর গেছে। এইটা আমার গেছে একটা মেন কন্ডাক্টর, যেটাকে আমরা বলতেছি ফেস কন্ডাক্টর। এইখান থেকে একটা ব্যাক করছে, এটার নাম হচ্ছে নিউট্রাল কন্ডাক্টর বা রিটার্ন কন্ডাক্টর। আর একটা হচ্ছে আমার একটা আর্থিং কন্ডাক্টর প্রয়োজন, যদি কোনো কারণে লিকেজ কারেন্ট আসে এটাকে মিনিমাইজ করার জন্য আমার একটা আর্থিং কন্ডাক্টরের প্রয়োজন। সো আমার এই যে সিঙ্গেল ফেজ সার্কিট, এখানে 3টা কন্ডাক্টর আছে, একটা মেন, একটা নিউট্রাল, একটা হচ্ছে আর্থিং। তো আমরা কি কি কন্ডিশন দেখছিলাম বিএনবিসির মধ্যে? যদি আমার কেবল সাইজটা 16 পর্যন্ত হয়, সেই জায়গাতে আমার মেন কন্ডাক্টর যা হবে, আবার নিউট্রালও তাই হবে, আমার আর্থিংও তাই হবে। তার মানে হচ্ছে আমরা এটা বুঝতেছি যে অ্যাটলিস্ট 2.5 কন্ডাক্টর, 2.5 মিলিমিটার স্কোয়ার যে কন্ডাক্টর, সেটা আর্থিংও আমার যতটুকু মোটা, আমার নিউট্রালে ততটুকু মোটা, আমার মেনেও ততটুকু মোটা। সো এখানে আমার কেবলটার যে ভ্যারিয়েশন আছে তা কিন্তু না। এই জায়গা দেখেন সবার আগে লিখতে হয় হচ্ছে আমার কোন ফেজে কন্ডাক্টর, এটাকে সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ। সিঙ্গেল ফেজ হলে একটা লাইন যায়, একটা ব্যাক ব্যাক করে, তার মানে ফেজ এবং নিউট্রাল। সো আমি দেখেন এখানে 2 লিখবো, সিম্পলি 2। সো এই 2 দিয়ে কি বুঝাইতেছে? এই 2 দিয়ে বুঝাইতেছে একটা আমার মেন কন্ডাক্টর বা ফেজ কন্ডাক্টর, একটা আমার নিউট্রাল কন্ডাক্টর। 1C মানে কি বলেন তো? যে প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এটা আমার সিঙ্গেল কোরে কন্ডাক্টর, সিঙ্গেল কোর। তার মানে বলতেছে যে একটা ফেজ, একটা নিউট্রাল, দুইটাই আমার সিঙ্গেল কোর কন্ডাক্টর, যার সাইজ হবে 2.5 মিলিমিটার স্কোয়ার, এবং যে কন্ডাক্টরটা টাইপ হবে আরএম। সো আমি এখন আরএমটা লিখবো। এই যে এখন আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে আরএম। সো আরএম লেখার উদ্দেশ্য হচ্ছে যে কন্ডাক্টর দেখতে হচ্ছে মাল্টিপল স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। সো অনেকগুলা খেয়ে সমন্বয়ে আমরা বানাইছি। এখন এটার ইনসুলেশন টাইপ আমি দিব। সো ইনসুলেশন টাইপ হচ্ছে বিওয়াইএ, বিওয়াইএ কেবল। এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন এটা আপনার সিঙ্গেল ফেজ এন্ড নিউট্রাল। এই যে এসপিএন। সো এসপিএন মানে হচ্ছে এটা আমার সিঙ্গেল ফেজে কন্ডাক্টর এবং আমার নিউট্রাল। সো যদি আপনি 2 দেন তাহলে এইটা আর দেওয়ার দরকার হয় না। এখন তারপরে দিয়ে দেন কি, অনেক সময় যে অডিটর গুলো থাকে, অনেক সময় জুনিয়র অডিটর থাকলে তো আপনাকে বলতে পারে যে এটা আসলে কোন ফেজ, আপনি তো উল্লেখ করেন, এখানে তো লিখে দিলেই পারেন এসপিএন। আপনি লিখে দেন, আলটিমেটলি এটা লিখার দরকার হয় না, কারণ অলরেডি আপনি 2 দিয়ে বলেই দিয়েছেন আমার সিঙ্গেল ফেজ লাইন। ওকে, এরপরে দেখেন আমরা প্লাস চিহ্ন দিয়েছি। প্লাস চিহ্ন কি, আমরা এখানে আর্থিং কন্ডাক্টরটা দিব। সো এখানে দেখেন 1x1C কেন দিয়েছি? কারণ আর্থিং কন্ডাক্টর একটা, এটা সিঙ্গেল কোরের, এইটা হচ্ছে 2.5 এর জন্য মেন কন্ডাক্টর যা, নিউট্রাল যা, আর্থিং ওটাই তো 2.5 মিলিমিটার স্কোয়ার। তো আর্থিং কন্ডাক্টর গুলা নর্মালি আরই টাইপের করা হয়, কারণ এই সমস্ত কন্ডাক্টর আপনার রেজিস্ট্যান্সের পরিমাণটা কম রাখা হয়। তো যেহেতু সিঙ্গেল সলিড কন্ডাক্টর, সো এখানে আপনার টেম্পারেচার কম থাকার কারণে রেজিস্ট্যান্সের পরিমাণটা কম। তো সেই জন্য আর্থিং এর জন্য নর্মালি আরই টাইপের কন্ডাক্টর বেশি প্রিফার করা হয়। তো আলাদা করে আরই টাইপের লেখার দরকার হয় না, কারণ আমাদের যে আর্থিং কন্ডাক্টর, সেটা কালার থাকে আইদার গ্রিন অথবা মনে করেন গ্রিন ইয়েলো বাই কালার। তো সেই হিসাবে দেখেন লেখা আছে পিভিসি ইনসুলেটেড গ্রিন স্ল্যাশ গ্রিন ইয়েলো বাই কালার কেবল আছে ইসিসি। তো ইসিসি একটা মিনিং আছে, আমরা আজকে বলবো না, এটা আমরা সাবস্টেশনের দিকে জানবো। আপাতত আমরা বুঝতেছি এটা আমাদের আর্থিং কন্ডাক্টর। তো আপনি যখন কেবলগুলো লিখবেন তখন আপনাকে এইভাবে লিখতে হবে যে এটা 2.5 ঠিক আছে, বাট 2.5 লেখার জন্য এইটা হচ্ছে আমাদের পলিসি। তো এটা হচ্ছে আমাদের পলিসি। হ্যাঁ, একটা মেসেজ আসছে, কত মিটার কেবল লাগবে এইটা। জি, একটা রুমে কত মিটার কেবল লাগবে এটা মাপা সম্ভব, এটা আমরা মেপে দেখাবো। ইনফ্যাক্ট আচ্ছা আমি এখনই দেখাই, যদি আমাদের বিইকো ক্লাস থাকবে, বাট আপনি একটা ভালো কথা বলছেন, আমি এটা করে দিচ্ছি। ওকে, সো ধরেন আমি এই রুমের কথাই ভাবে। সো এই রুমে আমার হয়তো একটা টাস্ক আসলো, এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত আমার কত মিটার কেবল লাগবে এটা আমরা মাপতে পারি কিনা। তো আমি একটু দেখি এটা করা পসিবল যায় কিনা। সো আমি রুমটা একটু ভাবছে যে এখানে একটু আঁকায় নিই না। এই যে মানে এই রুমের কথা আমরা চিন্তা করতেছি না, এইটা এই ডিবি বোর্ড থেকে এই পর্যন্ত আমার কতটুকু আছে। তার মানে দেখেন এইটা যদি আমার রুম হয় 10 ফিটের রুম, কারণ রুমগুলো 10 ফিটে হয়। হ্যাঁ, তো আমার এই এই যে ওয়ালটা আছে, আমার ধরেন এই ওয়ালে হচ্ছে সুইচ বোর্ডটা আছে, এই ওয়ালে আমার সুইচ বোর্ডটা আছে। সুইচ বোর্ডটা এত উপরে তো বসবে না, আমাদের ডিবি বোর্ড, ডিবির বটম হয় মোটামুটি ধরেন আমার 5 ফিট লেভেল পর্যন্ত এইখানে এটা। আর সুইচ বোর্ড গুলা বসে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ মোটামুটি 1220 ধরে 1220 মানে 4 ফিট বা 52 ইঞ্চি উপরে। ধরেন আমার এই জায়গাটাতে বসলো এখানে। তার মানে হচ্ছে এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে আমি অটোক্যাডে এমনি করে দেখাইছি, রাইট? সো এমনি করে তার আসবে না, কারণ এখানে তো হাওয়া, এটা তো ফাঁকা, এমনি তার হইতো না। আমাকে কি করতে হবে,
আমাকে এই ওয়াল বায়া উপরে উঠতে হবে। দেখেন এই যে ওয়াল বায়া উপরে উঠতেছি, এইটা আমার ছাদ। এই ছাদটা কোনটা? এই ছাদ হচ্ছে এই ছাদটা। তো আমি এই ছাদের মধ্য দিয়ে পাইপ নিলাম, এই দেখেন পাইপটা নিলাম। পাইপ নেওয়ার পরে এই ওয়াল বায়া আবার আমাকে নামতে হবে। তো অটোক্যাডের মধ্যে শুধুমাত্র আমরা একটুকু শো করতে পারি। এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, জাস্ট শুধুমাত্র একটুকু, এই যে একটুকু। তো অটোক্যাড থেকে আমরা একটুকু মাপ নিব, আর এই মাপটা আমাদেরকে মাথার মধ্যে মনে মনে রাখতে হবে, কারণ আমি তো ওয়াল আমাকে কাটতে হবে। সো আমি এখানে দেখেন কতটুকু আসলাম। ওয়াল এই ডিবি বোর্ড থেকে 5 ফিট উপরে উঠছি, রাইট? আর এইখান থেকে আমি 6 ফিট নিচে নামছি, কারণ আমার সুইচ বোর্ডটা 4 ফিট লেভেলে আছে। তার মানে হচ্ছে অ্যাটলিস্ট আমার 11 ফিট কেবল বেশি লাগবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। এখন অটোক্যাড থেকে দেখে আসি যে এইটা আমার কতটুকু গেছে, এই ছাদের মধ্যে দিয়ে কতটুকু গেছে। মাপবেন কিভাবে? এই লিনিয়ার এখানে ক্লিক করবেন, এখানে পাবেন আর্ক লেন্থ, এখানে ধরবেন এটা কত আছে? 7 ফিট। হ্যাঁ, 7 ফিট। তার মানে আমি দেখলাম যে এটা 11 ফিট আর এটা 7 ফিট, মানে 18 ফিট কেবল আমার লাগতেছে এইখান থেকে এই পর্যন্ত যাইতে। তো এইটা মনে করেন আমার এই সার্কিটের জন্য হয়তো 18 ফিট লাগছে, এখানে একটু বেশি লাগবে না? কনসেপ্ট একই, কিন্তু এইখানে একটু বেশি লাগবে। আবার এদিকে তাকাই, এগুলোর জন্য আরো বেশি লাগবে। তার মানে বুঝতে পারতেছি যে আমার প্রত্যেকটা সার্কিটে দ্যার ইজ এ ভ্যারিয়েশন, যে আমার কেবল কোনোটাতে 18 ফিট লাগতে পারে, কোনোটা 20 ফিট বা 30 ফিট লাগতে পারে। তো আমাদের যে কোড আছে, এই কোড অনুযায়ী একটা ডিবি বোর্ড থেকে সর্বোচ্চ 30 মিটার দূরে আপনি একটা সার্কিট করতে পারবেন। 30 মিটার দূরে, 30 মিটার মানে কত ফিট? প্রায় 100 ফিট দূরে একটা সার্কিট করতে পারেন। কিন্তু বাস্তবে এটা টাফ। কারণটা হচ্ছে কি, আমরা এই সার্কিট গুলার মধ্য দিয়ে যে কেবল গুলা নিবো, সেই কেবলটা নেওয়ার জন্য আমাদের একটা কন্ডুইট ইউজ করতে হচ্ছে, পিভিসি কন্ডুইট। তো পিভিসি কন্ডুইট গুলা লম্বাই হয় 10 ফিট। আপনি যদি মনে করেন যে 98 ফিট দূরে একটা সার্কিট আপনার হবে, দেখেন তো কয়টা পাইপ আপনার লাগবে? 10 দিয়ে ভাগ করেন। তার মানে প্রায় আপনার 10টা পাইপ লাগবে। এখন 10টা পাইপ একটার পর একটা জোড়া দিয়ে ব্যবহার করাটা বেশ মুশকিল, কারণ পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে। সেই হিসাবে এই ডিবি বোর্ড থেকে সর্বোচ্চ 20 মিটার বা 22 মিটারের বেশি দূরে কেউ সার্কিট করতে চায় না, বা কেউ করেও না। 20 থেকে 22 মিটার দূরে সার্কিট কেউ করতে চায় না বা কেউ করেও না। তো আমাদের যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কোনো সার্কিট দেখা যাবে আপনার 8 মিটার, কোনটা 10 মিটার, কোনটা 12 মিটার। তো এভারেজে হয় কি, এভারেজে মোটামুটি আপনার 15 মিটারের মধ্যে হয়ে যায়। আপনি কোনটা 7 মিটার, কোনটা 20 মিটার, কোনটা 18 মিটার, অন এভারেজ আপনার 15 মিটারের বেশি হয় না। যেমন এখানে মনে করেন 18 ফিট আমার কন্ডাক্টর লাগবে, কোনটা তো 30 ফিট লাগবে, কোনটা 40 ফিট লাগবে। তো মিটারে কনভার্ট করলে আপনার 12 থেকে 15 মিটারের মধ্যে হয়ে যাবে। এখন যদি আমি মনে করি যে এই জায়গাতে হয়তো আমার 18 ফিট কেবল লাগছে, রাইট? তো মিটারে কনভার্ট করি 3.28। তো আমার এখানে মনে করেন হয়তো 6 মিটারের মতো কন্ডাক্টর লাগছে, 6 মিটার। এখন এই 6 মিটার বলেন তো কি কি? 6 মিটার হচ্ছে আমার মেইন কন্ডাক্টর, এইখান দিয়ে, হ্যাঁ। সো 6 মিটার হচ্ছে আমার মেইন কন্ডাক্টর। সো এটা আমি ফেস লিখলাম। এইখান থেকে আমার 6 মিটার ব্যাক করছে, এটা হচ্ছে আমার নিউট্রাল কন্ডাক্টর। আর এইখান থেকে আমার আবার 6 মিটার আর্থিং কন্ডাক্টর ব্যাক করবে, তো সেটা হচ্ছে আমার আর্থিং কন্ডাক্টর। তার মানে হচ্ছে এই সার্কিটটা যদি কমপ্লিট করতে চাই এই ডিবি বোর্ড থেকে, তারা মার্কেটে যে আমাকে 6 + 6 + 6 আমাকে এই 18 মিটার কেবল কিনতে হবে, বুঝছেন? সো 18 মিটার আমাকে সিঙ্গেল কোর কেবল কিনতে হবে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ডিবি বোর্ড থেকে এই পর্যন্ত যাইতে তোমার কত মিটার পাইপ লাগবে, এখন পাইপ তো আর 3টা ফেজে নাই, পাইপ তোমার সিঙ্গেল না। তো পাইপ লাগবে হচ্ছে পিভিসি কন্ডাক্টর লাগবে, সরি পিভিসি কন্ডিউট লাগবে 6 মিটার। তার মানে হচ্ছে এই সার্কিটটা করতে হলে আমার 18 মিটার কেবল লাগতেছে, 6 মিটার মেন কেবল, 6 মিটার নিউট্রাল কেবল, 6 মিটার আর্থিং কেবল, আর 6 মিটার লাগতেছে আমার পিভিসি কন্ডিউট। ঠিক আছে? তো এইভাবে করে আমার পয়েন্টারিং এর জন্য হিসাব আছে, আমি দিয়ে ক্লাসে দিনে দেখাই দিব। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অটোক্যাডে মাপা বাস্তবে মাপার মধ্যে পার্থক্য থাকে। পার্থক্যটা কেন থাকে? যেমন ধরেন আমি হয়তো মনে করছি যে ডিবি বোর্ড থেকে আমি এমনি করে তারটা এইভাবে নিব, জাস্ট আমি শিওর যে এমনি পসিবল। হয়তো কোনো কারণে মনে করেন এই জায়গাতে নেওয়ার কোনো স্কোপই নাই, হয়তো আমাকে এইটা ঘুরতে হবে, হয়তো এমনি করে ঘোরা লাগবে দেখেন যে। তার মানে অলরেডি কিন্তু আমার অনেকখানি কন্ডাক্টর বেড়ে গেছে, কারণ আমি এমনি যাইতে পারতেছি না, কোনো না কোনো অবস্থা করলে এখানে আমার চলে আসছে, হয়তো অনেকগুলো পাইপ হয়ে গেছে বা অনেক রড হয়ে গেছে, বা মনে করেন কন্ট্রাক্টর এই কেবল দিতে ভুলে গেছিল, রডের মনে করেন 2টা লেয়ার পড়ে গেছে, সব ঘুরে যাওয়া লাগতে পারে। তো এই যে প্রবলেম গুলো হয়, এটাকে আপনাকে আগে থেকে মাথার মধ্যে রাখতে হয়, কারণ এটা তো একটা সার্কিট হবে না, এন্টায়ার 20 তলা বিল্ডিং এ মনে করেন কয়েকটা সার্কিট হবে। তো এরকম আপনার 5-10টা সার্কিটে এমনি মিস থাকবে। তো সেই জন্য যখন আপনি পয়েন্টারিং এ হিসাব করবেন বা সার্কিট ওয়ারিং হিসাব করবেন, অ্যাটলিস্ট আপনার 5% কেবল আপনি বেশি রাখবেন। যদি মনে করেন আমার 6 মিটার কেবল আসতো, আমি এটাকে 6 মিটার আসছে না,
সো 1.05 দিয়ে গুণ করতাম, তার মানে গড়ে আমি 6.3 মিটার চিন্তা করতাম। 6.3 ইন্টু 3, তার মানে আমি ধরে নিতাম যে আমার এই সার্কিটটা কমপ্লিট করতে অ্যাটলিস্ট 19 মিটারের মতো আমার কন্ডাক্টর লাগবে। তো মনে রাখেন যে মোটামুটি আমাদের 5% মতো এক্সট্রা ধরে রাখতে হয় সার্কিটের জন্য, আর এই কনডিউট যেগুলো পয়েন্ট কনডিউট বলি, সো এখানকার জন্য 5 মিটার আমাদের 5% এক্সট্রা ধরে রাখলে আমাদের চলে। তো এইটা আমরা যখন বিএকিউ ক্লাস নেবো তখন আমরা ডিটেলসে পড়াবো যে আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা সার্কিটের জন্য কিভাবে আমরা এটা ক্যালকুলেট করে থাকি। ঠিক আছে, তো আমি আশা করি এতটুকু আমরা ক্লিয়ার করতে পারছি অ্যাটলিস্ট কিভাবে কেবল আমাদেরকে নোটেশন লিখতে হয় বা সুইচ বোর্ড থেকে কিভাবে আমরা এই কাজগুলো করে থাকি। ওকে, তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখে আসি যে আচ্ছা মেবি এটা আমাদের এটা টপিকের মধ্যে যদিও নাই, তারপর আমি বলে দিচ্ছি। আর কমার্শিয়াল বিলিং এর দিকে আমরা দেখাই নরমালি। আমি এটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, ধরেন একটা ক্যাবল লেখার ফরম্যাট আমরা শিখেছি, এই যে ক্যাবল লেখার ফরম্যাট আমি শিখেছি। তো এই যে আমি আপনাদেরকে বললাম না যে ডিবি বোর্ড থেকে আমার এই পর্যন্ত লাইন যাবে, এই যে ডিবি বোর্ড থেকে আমার এই পর্যন্ত লাইনটা যাবে। তো এই জায়গাতে আমাদেরকে স্কিমেটিক করতে হয়, তো এটাকে অনেকে সিঙ্গুলার ডায়াগ্রামে বলে থাকে। সিঙ্গুলার ডায়াগ্রাম আমাকে করতে হয়, মানে এই ডিবি বোর্ড থেকে যে সুইচ বোর্ড পর্যন্ত আমাকে লাইনটা গেছে এটাকে একটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। সো আমি যদি এটাকে এভাবে নাম লিখি, ধরেন এটাকে আমরা বললাম ডিবি টু ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট ফ্লোরের আমার ডিবি 2 নাম্বার ডিবি, আর এটা হচ্ছে ডিবি ওয়ান ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট ফ্লোরের আমার 1 নাম্বার ডিবি। তো আমাকে এখন দেখাইতে হবে এই ডিবিটা লাইন পাইছে কোন জায়গা থেকে এবং ডিবি থেকে আমার কোন কোন জায়গা লাইনটা ডিস্ট্রিবিউট হয়েছে, মানে আমার ডিবির ইনকামিং এবং আমার ডিবির আউটগোয়িং। তো ডিবির ইনকামিং মনে করেন গ্রাউন্ড ফ্লোরের কোন একটা মেন বোর্ড, তো সেইটা হয়তো আমি কোনো না কোনো পাশ দিয়ে এমনি করে যাবো বা সামনে করে যায় করে ফেলছে। তো সেইটা আমাকে এখন এখানে লিখতে হবে। দেখেন এই যে এটা যদি আমার ডিবি হয়, এটা আমার যদি ডিবি হয়, তো এই ডিবির ইনকামিং লাইনটা কোন জায়গায় আছে এটা আমাকে লিখতে হবে। তো এটা আমাকে লিখতে হবে, তারপরে ডিবিতে আমার মেন ব্রেকার কত হবে সেটা আমাকে লিখতে হবে, এবং ডিবিতে যে ইনকামিং কেবল আসছে কত এইটা আমাকে লিখতে হবে। তো এই তিনটি ইনফরমেশন প্রত্যেকটা ডিবির জন্য আমাকে নিতে হবে। দেখেন এই তিনটা, একটা হচ্ছে ডিবির সোর্স কোন জায়গা থেকে আসছে, 2 নাম্বারটা হচ্ছে ওই সোর্স থেকে আমার ডিবি পর্যন্ত আসছে যে কেবল ইউজ করা হয়েছে সে কেবলের মান কত, এবং 3 নাম্বারটা হচ্ছে ওই ডিবির ইনকামিং সার্কিট ব্রেকারটা কত। সেই তিনটে ইনফরমেশন আমাকে লাগে। এরপরে ডিবি থেকে আউটগোয়িং কত এটা আমাকে নিতে হয়। সো আউটগোয়িং আমি ধরেন অনেকগুলো থাকতে পারে, আমি একটা বলে দিচ্ছি এখানে। সো এইটা আমার কত এসবি ওয়ান। তো দেখেন আমি ডিবি থেকে আউটগোয়িং বের করতেছি, তো আউটগোয়িং বের করার জন্য আমাকে সার্কিট ব্রেকার হয়ে বের করতে হয়, এটা আমরা অলরেডি শিখছি। তো আমরা একটু আগে দেখলাম কি এই সমস্ত জায়গাতে 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করা যায়, বাট আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ অলওয়েজ 10 অ্যাম্পিয়ার করি। তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন আউটগোয়িং থেকে বের করছি 10 অ্যাম্পিয়ারের একটা এমসিবি বের করে ফেলছি, এই যে লিখা। এরপরে হচ্ছে এইটা আমার যে সার্কিট সেই সার্কিটের নামটা লিখতে হবে। তো এটা আমার মনে করেন লাইটিং সার্কিট 1, সেখানে আমরা লিখে দিছি সার্কিট নাম্বার 1। এইটা আমার কয়টা সুইচ বোর্ডের সমন্বয় হয়েছে একটা, সো আমি সুইচ বোর্ড নাম্বার 1 লিখে দেবো। দেখেন সুইচ বোর্ড নাম্বার 1 1। তো যদি মনে করেন আমি এটা করতাম, এই সার্কিটটা করতাম, সো এই সার্কিট আমার একটা হয়ে গেছে, আমি কি করতাম ধরেন এটাকে কপি করতাম, সিম্পলি কপি করলাম, ঠিক আছে। সো কপি করে এইটা আমার সার্কিট নাম্বার 2, সো আমি এটাকে ডাবল ক্লিক করে 2 করতাম, আর এই জায়গাতে আমার কি আছে সুইচ বোর্ড নাম্বার 2 এবং 3 না। সো আমি ধরেন এটাকে লিখতাম সুইচ বোর্ড 2 এবং 3। সো এটা অনেক ভাবে করা যায়, আমরা এক্সেলও করা শিখবো। এটা নরমালি এখনকার যে মানে বাস্তবতায় এখানে আর এভাবে কেউ ম্যানুয়ালি সার্কিট করে না, এটাও সারা দুনিয়াতে অনেক আগে থেকে ম্যানুয়ালি করে না। আমাদের দেশে করতে হবে, তবে এখন আমাদের দেশে এইটাকেও অনেকে অ্যাভয়েড করে ফেলছে। এক্সেলে ডাইরেক্টলি হচ্ছে এটাকে বলা হয় আপনার শিডিউলিং করা, তো শিডিউলিং করে ফেলে। তো এইটা আমরা দুই ভাবে শিখবো, এই ম্যানুয়ালটাও শিখবো বা শিডিউলিংটা কিভাবে করতে সেটা আমরা জানবো। রাইট, সো আমরা সার্কিট নাম্বার 1 করলাম, সার্কিট নাম্বার 2 করলাম। এখন দেখেন আমার কেবলটা কোথাও উল্লেখ করি নাই, আমাকে কেবল লিখতে হবে। তো কেবল লেখার জন্য আমি কি করতে পারি, এটাকে এমনি করে এখানে বসা দিতে পারি। দেখেন এই যে এই সার্কিটে আমার 2.5 আর্মের কেবল আসছে, সো আমি এইটাকে ধরে এমনি করে বসাই দিলাম, এই যে এভাবে করে। এখন এমনি করে বসালে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে না, দেখেন। সো এত জটিল করার দরকার নেই, আমি কি করবো এখান থেকে একটা আহ হাউ টু সে যে একটা ইন্ডিকেটর নিয়ে, যে দেখেন একটা তীর চিহ্ন নিয়েছি, এই তীর চিহ্ন দিয়ে আমি একটা লাইন টানি এমনি করে, এই দেখেন লাইন টেনে আমি সিম্পলি এটাকে এখানে বসায় দিই সুন্দর করে, এই যে। তো যদি মনে করেন আমার একই টাইপের কন্ডাক্টর হয়, তাহলে আমি এর পাশে আর একটা তীর চিহ্ন দিয়ে বুঝে দিতে পারতেছি যে এই দুটো সার্কিটের জন্য আমার এই কেবল লাগবে। আমি ধরেন আমার আর একটা সার্কিট আছে, এই সার্কিটে আমার হয়তো একটু বড় সার্কিট ব্রেকার আছে, সো আমার মনে করেন এটা 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, সো আমি এটা 20 নিলাম।
সো এইটা মনে করেন আমার কোনো একটা এসি আছে, সো এসির জন্য আমরা 20 ইউজ করে থাকি। এটা আমি সরাই দিই। তাহলে এইটা তো আমি এখানে তীর চিহ্ন দিতে পারতেছে না, সেই হিসেবে কি করব, এই তীর চিহ্নটাকে আমি কপি করি। সো কপি করে নিচের দিকে আনি, দেখেন এই যে নিচের দিকে আনলাম, নিচের দিকে আনলাম। এরপরে এই তারটাকে আমি কপি করি বা ইন্ডিকেটর লাইনটাকে কপি করে আমি এই জায়গায় মিলাই দিলাম, এই দেখেন। এরপরে আমি ট্রিম করব, দেখেন ট্রিমটা দেখেন এখন কাজে লাগবে, যে ট্রিম এখানে ক্লিক করলাম, এই আগেরগুলো ডিলিট হয়ে গেল, এটা আমি ডিলিট করে দিই এখন। এরপরে আমি এই পুরোটাকে কপি করি। সো কপি করে আমি এই জায়গার মধ্যে আসি এখানে। এখন দেখেন আমার তার লাগবে কিন্তু 4 এর তার লাগবে, 20 এর জন্য 4। সো এখানে ডাবল ক্লিক করে 4.0 করি, এইটা আমার আর্থিং অফ 4.0 হবে, দেখেন 4.0। তার মানে আমার এই ইন্ডিকেটর দেখে বোঝানো যাবে যে এইটা আমার 20 এম্পিয়ার। এখন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, দেখেন এটা ডিলিট। তার মানে যে কেউ আমার সার্কিট দিকে বুঝবে যে প্রথম দুইটা হচ্ছে 2.5 এর কেবল লাগবে, আর এটার জন্য 4 এর কেবল লাগবে। সো অনেক ইজি। সো এটাই আমরা এই জায়গার মধ্যে করে দেখাইছি। তো এটা আমি ক্লাসের মধ্যে ডিটেলস পড়াবো, আমি আজকে জানাই রাখলাম যে জিনিসগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমি আশা করি যে এরপরেও যদি কোনো প্রবলেম আমরা ফেস করে থাকি আমাকে বললেন, আমি এটা ঠিক করে দিব। বাট আমি আহ, মানে চেষ্টা করছি যে যতটা ডিটেলসে যাওয়া যায় এই ওয়ারিংটা করে দেখানোর। কারণ আপনি নিজে দেখবেন যে 2-3টা রেসিডেন্সিয়াল বিল্ডিং করলে খুব বেশি জটিল লাগার কথা না ফিক্সার লেআউট ঠিক করাটা। হয়তো আপনার কেবল সাইজিং করতে সমস্যা হবে, সাবস্টেশনের সমস্যা হবে, বাট এই ভিতরের লেআউটটা কিন্তু খুব বেশি জটিল না। শুধুমাত্র এখানে মনোযোগ দিয়ে আমাদের করতে হয় কি এই ওয়ারিং সিস্টেম বা কন্ডিউটিং সিস্টেমটা, এটা করা হয়ে গেলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না। ঠিক আছে? তো যদি একটুকু নিয়েও কোনো প্রবলেম এখনো থাকে কারোর, প্লিজ আমাকে এখন বলেন, আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। যদি কোনো জায়গাতে মানে এই যে 5টা ক্লাস আমরা নিয়েছি, তো এর মধ্যে যতটুকু প্রবলেম আপনারা মনে করছেন যে ভাই আমার এখানে সমস্যা আছে, আমাকে একটু বলে দেন, আমি এখন বলে দিব। কারণ আমরা 6 নম্বর ক্লাস থেকে কিন্তু ডায়ালগসে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু একটু ক্যালকুলেশন রিলেটেড ব্যাপারগুলো বেশি থাকবে। জি ভাইয়া, জি জি আমরা রেসিডেন্সিয়াল ক্ষেত্রে যদি আমরা সিলিং করি সিলিং ক্ষেত্রে কোন কোন লাইট আমরা ইউজ করতে পারি, আর সিলিং ছাড়া আমরা কোন কোন লাইট আমরা ইউজ করতে পারি, এই একটা বিষয়। আচ্ছা আর আরেকটা হচ্ছে আমি দেখেছিলাম প্রজেক্টে যে লম্বা প্যানেল লাইট গুলা ইউজ করছে, যে লম্বা লাইট গুলা 4 ফিট বাই 1 ফিট এরকম কিছু লাইট ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে ওইগুলা মানে কিভাবে ক্যালকুলেশন করছে ওরা, আচ্ছা হ্যাঁ, এইটা একটা বিষয়। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের কি প্রত্যেকটা রুমে কি আমাদের ডিবি কি বাধ্যতামূলক, এই দুইটা কোশ্চেন। প্রত্যেকটা বুঝে প্রত্যেকটা রুমে কি কি পাচ্ছে বলো? এসডিবি কি আমাদের বাধ্যতামূলক কিনা? টিভি, আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। এখন যেটা আহ, মনে করেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এই লাইটের পয়েন্ট গুলা কিন্তু কোনো ডেভেলপার কোম্পানি ঠিক করে না। ওরা যেটা করে থাকে যে এই জায়গাতে জাস্ট সিম্পলি লাইনটা দিয়ে আসে, যারা ফ্ল্যাট কিনে বা ফ্ল্যাট ওনার তারা তার মধ্যে করে লাইট লাগায় নেয়। সো আপনি এখানে যে লাইটে দেন না কেন এগুলোর আসলে কোনো ভ্যালু নাই। সো এই জায়গাতে সে বাকেটও লাগাতে পারে, টিউবলাইট লাগাতে পারে, এটা কমপ্লিট তার উপর থাকে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরেও আমরা কনসালটেন্ট হিসেবে সাজেস্ট করতে পারি যে এই জায়গাতে এই টাইপের লাইট গুলো ভালো কাজ করে। তো নর্মালি এখনকার যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো হয়, যদি আপনি ওয়ালে লাইট ইউজ করেন, তো ওয়ালে দুইটা লাইটে বেশি প্রিফার করা হয়। একটা হচ্ছে ব্রাকেট লাইট। সো ব্রাকেট লাইটের অনেকগুলো শেড থাকে, যে কোনোটা মনে করেন হয়তো সিঙ্গেল ব্রাকেট, কোনোটা ডাবল ব্রাকেট, কোনোটা ফ্যান্সি টাইপের লাইট, সেটা সব ব্রাকেট লাইটের মধ্যে পড়ে। আর একটা থাকে টিউব লাইট। তো টিউব লাইট 2 রকম হয়, একটা হচ্ছে যদি আপনি সিম্পল টিউব লাইট গুলো ইউজ করে থাকেন, T8 যে টিউব ল্যাম্প গুলো পাওয়া যায় যদি ইউজ করেন সেটা করতে পারেন। আর একটা থাকে প্যানেল রিলেটেড কিন্তু টিউবের মতো দেখতে। তো সেটা ক্ষেত্রে হয় কি যে আপনার এই যে উইথটা উইথটা থাকে 6 ইঞ্চির, আর এই লম্বা থাকে 4 ফিটে, যেটা মেবি আপনি বলছেন। তো ওইটা ইউজ করা যায়, সেটা আপনার যে কোনো জায়গার মধ্যে বেডরুমে হতে পারে, তারপরে ফর্মাল লিভিং রুমে হতে পারে বা ডাইনিং রুমে হতে পারে। তো এই দুই টাইপের লাইটের নর্মালি বেশি ইউজ করা হয়। আর একটা ইউজ করা হয় এই রান্নাঘরের লাইটিং এ। সো রান্নাঘর লাইটিং এর জন্য এত দামি লাইট ইউজ না করে করা হয় কি যে খোলা টিউব ইউজ করা হয়, যেটাকে আমরা বলে থাকি 18 ওয়াটের লাইট উইদাউট ডিফিউজার। এটা হচ্ছে যদি আপনি ওয়ালে লাইট ইউজ করেন। আর যদি সিলিং এ লাইট ইউজ করেন, সো সিলিং লাইট ইউজ করার জন্য দুই টাইপের লাইট ইউজ করা হয়, একটা হচ্ছে সারফেস টাইপের ডাউন লাইট, আর একটা হচ্ছে কনসিল ডাউন লাইট। তো সারফেস টাইপের ডাউন লাইট যদি ইউজ করেন, সেই হিসাবে শুধুমাত্র আপনার লাইট গুলো থাকে হচ্ছে 9 ওয়াট 12 ওয়াটের লাইট। সো আপনার এই জায়গাতে আপনার তার আইসা থাকবে, আপনি সিম্পলি মার্কেট থেকে একটা রাউন্ড লাইট কিনে এখানে লাগাই দিলেন, তো পুরো বডি আপনি দেখতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি এটা করতে চাচ্ছেন না, সেই হিসাবে একটা লাইট বক্স ইউজ করতে হবে। তো লাইটের যে বডিটা আছে, বডিটা ছাদের মধ্যে কনসিল হিসেবে ঢুকে থাকবে, শুধুমাত্র আপনি লাইটের রে দেখতে পারবেন। তো ওই দুই টাইপের লাইট হচ্ছে আপনার ইউজ করা হয়, একটা হচ্ছে সিলিং এ সারফেস হিসেবে থাকে, আর একটা হচ্ছে কনসিল হিসেবে থাকে। ওকে,
আর একটা লাইট ইউজ করা হয় যদি টয়লেটের কথা চিন্তা করি, যে টয়লেটে আমাদের স্পট লাইট ইউজ করতে হয়। তো টয়লেটের স্পট লাইট গুলা মোটামুটি ডাউন লাইটের মতো দেখতে, কিন্তু ওয়াটেজটা থাকে আপনার 6 ওয়াট, 7 ওয়াট এবং 9 ওয়াটের লাইট গুলা হয়। আর যেহেতু মনে করেন আমাদের টয়লেটের ছাদের যে মানে হাইটটা 7 ফিট থাকে, তো সেই জায়গাতে মনে করেন 6 ওয়াট বা 7 ওয়াটের বেশি কোনো লাইট ইউজ করার কোনো দরকার নাই, সেটাকে বলে স্পট লাইট। আর একটা টয়লেট লাইট থেকে মিরর লাইট, যেটা আমার মিররের উপর থাকে। সো মিরর লাইটে যে ফাংশনটা থাকে, এই পুরো মিররটা জুড়ে লাইট থাকতে পারে এই একটা জিনিস, অথবা সিম্পলি এখান থেকে নোজ বের করে মিররের সামনে লাইটটা আসতে পারে, দুইভাবে থাকতে পারে। তো দুইটা লাইটই হচ্ছে এখন মোটামুটি প্রচলিত। আর একটা আপনি কথা বলছেন যে টিভির পজিশনটা আমরা আসলে প্রত্যেকটা রুমে রাখাটা বাঞ্ছনীয় কিনা। আসলে কি যে অনেক সময় যারা আর্কিটেক্ট থাকে বা যে আর্কিটেকচারাল ক্যাড থাকে, সে মনে করেন টিভির সিম্বলটা প্রত্যেকটা রুমে রুমে বসায় দেয়, কিন্তু আসলে প্রত্যেকটা রুমে টিভিটা আসলে কেউ নিবে না। যদি মনে করেন আমাদের এই যে ফ্ল্যাটটা আছে, এটা 1200 বা 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আমরা মনে করেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা জায়গাতে টেলিভিশন কিন্তু রিয়েল লাইফে চলবে না, হয়তো এইখানে একটা চলতে পারে আর এই মাস্টার বেডরুমে একটা চলতে পারে। তো যদি মনে করেন আপনার ফ্ল্যাটটা মোটামুটি 1300 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, সর্বোচ্চ 3টা পয়েন্ট আপনি টিভির জন্য রাখতে পারেন। একটা হচ্ছে মাস্টার বেডরুম, একটা লিভিং রুম, আর একটা হচ্ছে ফর্মাল লিভিং রুম, এর বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আর যেগুলো মনে করেন ডুপ্লেক্স বিল্ডিং, সেখানে ক্লায়েন্ট বলে দেবে যে কোন কোন জায়গায় টেলিভিশনের প্রয়োজন। আর যদি মনে করেন এর থেকে বড় ফ্ল্যাট হয়, লাইক আপনার 1500 স্কোয়ার ফিট থেকে শুরু করে 1700, 1800, 2000, তো সেখানে সবাই শৌখিন মানুষ বা বড়লোক মানুষ ইউজ করবে। সেই ক্ষেত্রে জেনে রাখবেন যে তার কোন কোন জায়গায় টেলিভিশন লাগবে। আর্কিটেক্ট যেটা দিয়েছে সেটাই যে 100% শিওর নট নেসেসারি, ক্লায়েন্টের ওপিনিয়ন ম্যাটার করে। আর একটা জিনিস হচ্ছে, ধরেন আপনি ড্রয়িং এ দিচ্ছেন, যখন বাস্তবে এটা কাজ করতে যাই তখন টাকার একটা বড় ফিগার চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ড্রয়িং এ থাকলে ওরা কিন্তু দিবে না, শুধু একটা বা দুইটা পয়েন্ট হিসাবে রাখে। তো আমি যতটুকু কাজ করছি দেখছি যে এইরকম ফ্ল্যাটের জন্য সর্বোচ্চ 2টা বা 3টা পয়েন্ট ম্যাক্সিমাম। আর যদি মনে করেন ফ্ল্যাটটা 1700, 1800, 2000 হয়, সেক্ষেত্রে ক্লায়েন্ট যেটা বলে যে 4টা, 5টা, 6টা পয়েন্ট, সেটা আপনি রাখতে পারেন। সার্কিটিং অ্যান্ড পয়েন্ট ওয়ারিং গুলা সিলেক্ট সিমিলার করলে ইন সময় সবগুলা একই ওয়ার্ড সিলেক্ট হয় না, হয়ে যাওয়ার কথা। আমি দেখাই এটা কেন হয় না, এর কারণ আছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এইটা আমরা ইউজ করেছি আর কমান্ড দিয়ে, এটা ইউজ করেছি লাইন কমান্ড দিয়ে। যদি আমি এটাকে আমরা করে ধরি, এখান থেকে সিলেক্ট সিমিলার করলাম, দেখছেন সবগুলো আর্ক আমার সিলেক্ট হয়েছে, লাইন সিলেক্ট হয় নাই। তো আপনি যেহেতু আমার আর্ক এবং লাইন বারবার আমাদের চয়েস করতে হয়, তো আপনি করবেন কি, একটা আর্ক ধরবেন, একটা লাইন ধরবেন, সিলেক্ট সিমিলার দিবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এখানে সিলেক্ট হয়ে গেছে। আর যদি মনে করেন আমার সার্কিট ওয়ারিং এর দিকে তাকাই, সার্কিট ওয়ারিং, সো এইখানে আমি ক্লিক করি, সিলেক্ট সিমিলার দিলাম, হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন এইভাবে আমাকে করতে হবে। ঠিক আছে। ভাইয়া ভাইয়া একটা জিনিস হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাটের যে এমডিবি গুলো যে আমরা ইউজ করি, এগুলো তো সচরাচর হচ্ছে যে দরজার পাশে বা দরজার উপরে আমরা ইউজ করি। এখন ওই এমডিবি থেকে যখন আমরা এসডিবি তে যাব, তখন তো এমডিবি থেকেই তো সব মেইন লাইন গুলো যাবে এসডিবি তে, তাই না? হ্যাঁ, মানে আমাদের মেন বোর্ড থেকে প্রত্যেকটা ফ্ল্যাটের বোর্ডে লাইন যাবে আমাদের। আমাদের যে নিচ থেকে যে সাপোজ আমাদের মেইন যে বিল্ডিং এর যে এমডিবিটা, তো এমডিবি তে যখন আমরা ফ্লোরে যাব, আমরা ফ্ল্যাটে যাব, তখন তো ফ্ল্যাটে একটা এমডিবি হবে। তো ফ্ল্যাটে এমডিবি হলে ফ্ল্যাট থেকে যখন রুমে যাব, তখন তো ওইটাতে আমরা এসডিবি ইউজ করবো। বিষয়টা এরকম না ভাই? আমি বলি, ধরেন আমাদের হচ্ছে এইটা হচ্ছে একটা 10তলা বিল্ডিং, আপনি লাইনটা অফ করেন, আমি বলে দিচ্ছি। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা 10তলা বিল্ডিং, আমার প্রত্যেকটা ফ্লোরে আমার হাতে একটা করে ফ্ল্যাটে আমি রাস্তা চিন্তা করি, একটা, এগুলো, এই, তো এগুলো সব আমার একটা ফ্ল্যাট। তো প্রত্যেকটা ফ্ল্যাটে একটা বোর্ড লাগে, এটা আমরা জানি। হ্যাঁ, তো আমাদের যে কনসেপ্টটা মনে রাখতে হবে যে এই বাংলাদেশের যে রুলস অনুযায়ী, যেটা আমাদের মেন বোর্ড থাকে, সেই মেন বোর্ডটাকে আমরা বলি এমডিবি বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো মেন বোর্ডটা একটা বিল্ডিং আমাদের একটাই থাকবে। তো ধরেন এই মালিকটা খুব ভালো, সে হয়তো এই মেন বোর্ডটা রাখার জন্য আলাদা একটা রুম বানাই দিয়েছে গ্রাউন্ড করে, সে এই জায়গার মধ্যে আমরা এমডিবিটা রেখে দিলাম, এমডিবিটা এখানে আমি রাখলাম। তো এই জায়গাতে মনে করেন আমার ফ্ল্যাট নাম্বার একটা আছে, সো এইটাকে আমরা বলছি ডিবি 1, এটা আমার এই ফ্ল্যাটের জন্য, এটাকে আমরা বলছি ডিবি 2, এটা এই ফ্ল্যাটের জন্য। তো এই প্রত্যেকটা বোর্ডে পার্সোনাল কোম্পানি নিজেরা লাইন দিবে না, ওরা করবে কি, এই এমডিবি তে লাইন দিয়ে গেছে, ধরেন এটা আমার পার্সোনাল কোম্পানি, ওরা আমাকে এমডিবি তে লাইন দিচ্ছে। এখন আমি করবো কি, এই এমডিবি থেকে একটা লাইন এইখানকার মধ্যে ঢুকালাম, দেখেন এই যে, এরপরে আমি লাইনটা এই জায়গার মধ্যে আনলাম,
এই দুইটা, এইটা আমার এই একটা লাইন গেল, এইখান থেকে আমার এই লাইনটা আসলো, এরপরে মনে করেন আমার এরকম করে উপরের দিকে গেল। এখন এই ডিবি বোর্ড থেকে আমরা কি শিখেছে যাবো, এই ডিবি বোর্ড থেকে মনে করেন এটা আমার সুইচ বোর্ড আছে, এইটা আমার এসি আছে। তো এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে গেলাম, এই ডিবি বোর্ড থেকে এসি তে গেলাম, আর এই সুইচ বোর্ড থেকে মনে করেন এটা আমার লাইট, এইটা আমার ফ্যান, আমি এইভাবে গেলাম। তার মানে আলটিমেটলি এই পাওয়ার সাপ্লাই কোম্পানি এমডিবি তে লাইন দিবে, এমডিবি থেকে ডিবি তে আসবে, ডিবি থেকে সুইচ বোর্ডে যাবে, ডিবি থেকে আপনার এসি তে যাবে। তো অনেকে কি করে এই ডিবি গুলোকে এসডিবি বলে, কিন্তু আমাদের দেশে যে পাওয়ার সিস্টেমের কনসেপ্টটা, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম হবে যে প্রথমত হচ্ছে আপনার যেটা মেন লাইন, তো মেন লাইনটা আসবে হচ্ছে আপনার এমডিবি তে, দেখেন এই যে এটা হচ্ছে এমডিবি। তো এমডিবি থেকে আপনার ডিবি তে যাবে, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যে একটা ফ্লোরে যখন অনেকগুলো ডিবি থাকে, ধরেন আমার এখানে কোন একটা অফিস বিল্ডিং, এটা একটা ডিবি, এখানে আর একটা ডিবি, এখানে আর একটা আছে, 10টা ডিবি হয়ে গেছে। তো এতগুলো ডিবিতে ডাইরেক্টলি এমডিবি থেকে লাইনটা নেওয়াটা জটিল হয়ে পড়ে। তো সেই হিসেবে প্রত্যেকটা ফ্লোরে আপনি একটা মেন ডিবি বসাতে পারেন, এটাকে বলা হয় এফডিবি। এই যে দেখেন এফডিবি, সো এফডিবি মানে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। সো ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যাবে হচ্ছে ডিবি তে। সো এই ডিবি থেকে যদি কোনো একটা স্পেসিফিক কোনো রুম থাকে, মানে সার্ভার রুম আছে, সার্ভার রুমে আপনার কোনো এসডিবি প্রয়োজন বা কোনো ইকুইপমেন্ট আছে, এইটা আপনার এসডিবি তে যাবে। তো এসডিবি থেকে যদি কোনো ডিবি তে লাইন নেন, এটার নাম হচ্ছে বিডিবি বা ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড। দেখেন সো কনসেপ্ট এমন যে প্রথমত হচ্ছে এমডিবি, এমডিবি থেকে এফডিবি, এফডিবি থেকে ডিবি, ডিবি থেকে এসডিবি, এসডিবি থেকে হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড। ওকে, তো আমরা যে মিস্টেক গুলো করে থাকি, আমরা মনে করি যে এমডিবি থেকে ডাইরেক্টলি এসডিবি তে আসবে। তো আমরা আপনি এই যে কোনো ডিবি কে যে কোনো নামে ডাকতে পারেন, বাট কনসেপ্ট হচ্ছে এরকম যে আমার মেন বিল্ডিং এর লাইনটা এমডিবি তে যাই, এমডিবি থেকে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা মেন বোর্ড থাকে, যেটাকে আমরা বলি ডিবি, এই ডিবি তে আসবে, ডিবি থেকে সুইচ বোর্ডে বা অন্য অন্য কোনো জায়গাতে লাইনটা চলে যাবে। এখন আপনি করতে পারেন একটা মিনিট, যে কেন আসলে এসডিবি কনসেপ্টটা প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আমাদের এত বেশি প্রচলিত। কারণটা হচ্ছে আপনি যদি মিডল ইস্টের কান্ট্রি গুলোর দিকে যান, ওরা যেগুলো সাব বোর্ড, ওটাকে ওরা বলে হচ্ছে এসএমডিবি, সাব মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। হ্যাঁ, তো ওইখান থেকে হয় কি যে আপনার যে মেন সাবস্টেশন থাকে, ওইখান থেকে মেন লাইনটা এসএমডিবি তে আসে। তো ওই যে কনসেপ্টটা আছে আমাদের যারা মানে আগের যে ইঞ্জিনিয়ার গুলো থাকে, ওনারা বেশিরভাগই মিডল ইস্টে কাজ করা লোক, মানে যারা এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার। তো ওরাই কনসেপ্টটা এখানে ডেভেলপ করে ফেলছে, এইভাবে করেছে এমডিবি থেকে ডাইরেক্টলি এসডিবি তে আসে। তো ওটাই এখনো জুনিয়রদের মধ্যে প্রচলিত থাকে। বাট আপনি যদি বিএনবিসি ফলো করেন, তো বিএনবিসি গাইডলাইন এরকম যে প্রথমত এমডিবি, এমডিবি থেকে এফডিবি, তারপরে ডিবি, তারপরে এসডিবি, তারপরে বিডিবি। ঠিক, এখন বলেন। হ্যালো, ভাইয়া এতে তো মনে হয় তারে ক্যালকুলেশন করে, মানে এক এক ফ্লোরের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন হবে না? জি, প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা ক্যালকুলেশন হবে, বাট কিছু মানে থাম্ব রুল থাকে যাতে করে আপনি কাজটা সহজে বা তাড়াতাড়ি করে ফেলতে পারেন। মানে এতগুলা ক্যালকুলেশন করলে আপনার অনেক সময় চলে যাবে। সেই জন্য করতে হয় কি, যে হয়তো আপনি কয়েকটা লাইট করলেন বা কয়েকটা সার্কিট করলেন, তারপরে অ্যাজাম্পশন করে নিতে হয়, মানে কাছাকাছি থাকবে ফিগারটা। ওকে, তাহলে আজকে আমি ক্লাসে এখানে রাখি, আমার আবার একটু মানে ঢাকার বাইরে যাইতে হবে। আমি কভার করে দেবো, হয়তো আমাদের একটা বা দুটো ক্লাস বেশি রাখতে পারে, বাট আজ ক্লাসে থাকার